সচিবালয় থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের আড্ডা সবখানে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার এবং নির্বাচন। আগে সংস্কার তারপর নির্বাচন, নাকি নির্বাচনের পরে হবে সংস্কার, নাকি চলবে সমান্তরালে? রাজনৈতিক দলগুলোকে পৌঁছাতে পারবে ঐকমত্যে? যদি না হয় সমঝোতা, না দেয়া হয় ছাড়, কী হবে এর পরিণতি? নির্বাচনের পথ কি ক্রমাগত অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, নাকি জাতীয় ঐকমত্যের সংলাপে খুলবে ঝড়? এমন নানান প্রশ্নের মীমাংসা জানতে আরটিভির বিশেষ আয়োজন সংস্কার ও নির্বাচন সংলাপ, পাওয়ার্ড বাই পূর্বী জুয়েলার্স। দর্শক, পরপর দুদিন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করল অন্তর্বর্তী সরকার প্রধান, কিন্তু ফলাফল কি? বিএনপি, এনসিপি, সিপিডি, জামায়াত কিংবা অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানালেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে বিচার, আগে গণপরিষদ নির্বাচন, সংবিধান বাতিল, আগে মৌলিক সংস্কারের মতো নিজেদের পুরনো দাবিগুলোই তুলে ধরেছে প্রত্যেকে। প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে ছাড় না দেওয়ার ভঙ্গি দেখা গেছে বৈঠক শেষের ব্রিফিংয়ে। সরকারের প্রেস ইউনিয়নও শুনিয়েছে সেই পুরনো থিওরি, ডিসেম্বর থেকে জুন। এদিকে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও ঐক্য নিয়ে যখন একের পর এক বৈঠক হচ্ছে, তখন বেঁকে বসেছে খাত সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ চলছে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে প্রায় অচল করে দেওয়া হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা। এর বাইরে জনগণকে চরম ভোগান্তিতে ফেলে এক এক পক্ষের এক এক দাবিতে চলমান আন্দোলন তো রয়েছেই, ছাড় দিচ্ছে না কেউই। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ছাড় ছাড়া সংস্কার সম্ভব। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমাদের সঙ্গে আরও রয়েছেন জনতা দলের চেয়ারম্যান, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং সিনিয়র সাংবাদিক শুভ কিবরি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, সংস্কার ও নির্বাচনের পক্ষে বিপক্ষে আপনিও আপনার সুচিন্তিত মতামত দিতে পারেন, করতে পারেন প্রশ্ন। এজন্য ফোন করুন স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছে সেখানে, কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে নম্বর রয়েছে সেখানেও আপনারা ফোন করতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় আমরা থাকলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আপনাকে দিয়েই। যেমনটা আমাদের শিরোনাম, প্রায় প্রত্যেকটা দলই প্রধান উপদেষ্টার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। একটা পদত্যাগের গুঞ্জন শোনা গেছে। এর পরিপ্রেক্ষিতে হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উনি ক্রমাগত বৈঠক করেছেন। বৈঠকে সবাই যেটি বলেছেন যে উনার পদত্যাগ আসলে কেউ চান না। কিন্তু আমরা যে দাবিগুলোর জায়গায় দেখছি, তারা কিন্তু প্রত্যেক দলই কিন্তু আগের জায়গায়। বিএনপি বলেন, এনসিপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে। তো প্রশ্নটি হচ্ছে, এইরকম হার্ডলাইনে থাকলে সরকারের পক্ষে ডিসেম্বর টু জুনের মধ্যেও কি নির্বাচন সম্ভব কিনা? ধন্যবাদ। আমার কাছে প্রথম কথা, হার্ডলাইনে কে? রাজনৈতিক দলগুলো না ডক্টর ইউনূস নিজেই? যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি নিজেই কি হার্ডলাইনে? তাকে তো কেউ পদত্যাগ করতে বলেনি। তিনি কেন এই পদত্যাগের এই নাটক মঞ্চস্থ করলেন? পদত্যাগ তো তাকে কেউ করতে বলেনি। তিনি যে সমস্ত কথা বলছেন, তিনি তো বলছেন না, তার স্পন্সর যে সমস্ত গোষ্ঠী আছে তাদের দিয়ে তিনি বলাচ্ছেন। সেই সব কথা যখন রিজলভড হয়ে গেল, বিশেষ করে সংস্কার, স্থানীয় সরকার, বিচার, জুলাই চার্টার, এগুলো কিন্তু বিএনপির প্যাট্রোনাইজেশন, এগুলো আপনার রিজলভ। জুলাই চার্টার নিয়ে যে নাটকটা হলো, বিএনপি কিন্তু বলল যে আমরা সবাই যে ব্যাপারে ঐক্যমত থাকবো, যে স্প্রেডশিটে যেগুলো দিয়েছিল সেটা দিয়ে জুলাই চার্টার হতে পারে। যেগুলো আমরা ঐক্যমত হব না সেগুলো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় দিব। এবং বিচারের ব্যাপারে রিজলভ হলো যে তার বিচার হবে ফ্যাসিবাদের। তারপরে আপনার স্থানীয় সরকার নিয়ে আপনার রিজলভ হলো। এখন তিনি তো আসলে কি চান? তিনি সবাই যখন বলছে যে আপনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট ডেট ঘোষণা করুন, পৃথিবীর সবাই বলছে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান বলছে, রাজনীতি, তারপরেও তিনি বলছেন না। তাহলে হার্ডলাইনে সরকার মানে ডক্টর ইউনূস। এবং তিনি পদত্যাগটা করলেন কি নাটক বললাম এই জন্য, দেখেন তার স্পন্সর যে রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, এটা যেহেতু এখনো রেজিস্ট্রেশন হয়নি, আপনার কোনো ইডিওলজি ঘোষণা করেনি, কোনো এই রাজনৈতিক দলটি এখনো পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে ওঠেনি, যেহেতু তারা এখনো নিবন্ধনও পায়নি, তারা এখনো তাদের কর্মসূচিও ঘোষণা করেনি, তাদের ইডিওলজিও ঘোষণা করেনি, তারা দেশটাকে কীভাবে দেখতে চায়। বিএনপি যেমন
দেশটাকে কিভাবে দেখতে চায়, তার 31 দফার মধ্যে ইনসাম সব কিছুই বলেছে। এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিভাগওয়ারি জেলাওয়ারি জনগণকে সচেতন করার জন্য আমরা আমাদের 31 দফা সম্বন্ধে মানুষকে বোঝাচ্ছি। এই রাজনৈতিক এই সামাজিক শক্তিটিকে তিনি ডেকে তাদের কাছে মত প্রকাশ করলেন যে আমি আর থাকবো না। তিনি যদি থাকবেন না মিন করতেন, তাই তো বিএনপি, জামাত, রুহিন হোসেন প্রিন্স ভাইদের কমিউনিস্ট পার্টি, আরও যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা করতে পারতেন, কারণ তাদের সমর্থন নিয়ে তো তিনি ক্ষমতায় আসেন। এখন দেখেন নিউট্রালিটিটা দেখেন, তিনি যখন প্রথম বলতেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, মানে ওই যে বৈষম্যবিরোধী গুটি কয়েক ছাত্র, সব ছাত্রের কথা বলছি না, তারপরে বলতেন যে ছাত্রদের রাজনীতি করা উচিত, তারপর আরও বলতেন কারা মাস্টার মাইন্ড। এটা প্রমাণিত হচ্ছে যে তিনি এই দলটি তার স্পন্সর, তাদের কাছে যা তিনি বললেন যে আমি পদত্যাগ করব। উনি ভেবেছিলেন যে অন্য অন্য রাজনৈতিক দল যা তাকে পদত্যাগে করবে, তার কাছে যে হয়তো বলবে যে না আপনি পদত্যাগ করেন না, তাই না? এটা নাটক তিনি সাজিয়েছিলেন তার মহত্ব, তার গ্রেটনেস, তার এক্সপোজার আরও বাড়ানোর জন্য। ইতিমধ্যে অনেক এক্সপোজার তিনি দিয়েছেন। সেজন্য বলছি যে এই যে আপনি বলছেন যে হার্ডলাইনে কিন্তু সরকার নিজে, ভাই আপনারা শুরুর দিন থেকে আপনারা এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং আপনাদের দলের পক্ষ থেকে একেবারে শীর্ষ পর্যায়ে থেকে ওনার প্রতি এক ধরনের সমর্থন দেওয়া হয়েছে, এখনো আছে। আজকে আপনাদের কেন মনে হচ্ছে উনি এইটা নাটক করছেন? তো পদত্যাগ যদি করতেই হয় তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে না, না করে তার স্পন্সর একটা শক্তির সাথে তিনি তাদের কাছে মত প্রকাশ করলেন যে আমি পদত্যাগ করতে যাচ্ছি। এরপর দেখেন আমরা বললাম যে আপনার নিউট্রালিটির প্রশ্নে আপনি 2 জন ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করান আপনার নিউট্রালিটির জন্য। তিনি আমাদের সাথে বৈঠকে আসিফ মাহমুদকে কাছে রাখলেন, আরও তো অনেক উপদেষ্টা আছে, তাই না? কি বার্তা দিতে চান তিনি আমাদেরকে? আমরা তাকে এখনো সমর্থন করি। তার মানে এই না যে তিনি আপনার দীর্ঘদিন আমাদের এই সমর্থন নিয়ে তার একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশের এখন দেখেন এই যে মানবিক করিডোর বলেন, তারপরে আপনার পোর্টের এই বিষয়গুলো বলেন, বিভিন্ন বিষয়ে তিনি ধামাধাম সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনটা কবে হবে, মূল যে এজেন্ডা সেটা ভাবে তিনি কিছু বলছেন না। ডিসেম্বর থেকে জুন এটা কোনো সিদ্ধান্ত হলো? ডিসেম্বর থেকে জুন এটা কোনো কেন ডিসেম্বর থেকে জুন কেন? কি জন্য? কি করবে? ধরেন কি ডিসেম্বর থেকে জুন কেন? হেলাল ভাই জুনের 25 ডিসেম্বরের আগে না কেন? না জুনের 25 তারিখ উনি যদি আজকে একটা ডেট দেয়, ইজ ইট ওকে ফর বিএনপি? ঠিক সেটা, কিন্তু আমার বক্তব্য যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কেন ডিসেম্বরের আগে না সেটা কিছু ক্লিয়ার করছে। আমরা তো বলে দিচ্ছি যে ডিসেম্বরের আগে করা সম্ভব, কিভাবে সম্ভব তাও আমরা বলে দিয়েছি। জি ধন্যবাদ হেলাল ভাই। আমি আবারও আসবো। আমার প্রথম রাউন্ডে এবার যেতে চাই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। আপনাদের সঙ্গেও বৈঠক হয়েছে, সো যেটি আমি বললাম আর কি, প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন দাবি আছে, এই দাবিগুলো সবগুলো মিট আপ করে আসলে নির্বাচন যেটি উনি বলছেন ডিসেম্বর থেকে জুন, তাতে সমস্যাটা কোথায়? আপনাকে ধন্যবাদ, আলোচকদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে বলি না, আমাদের সাথে বৈঠক হয়নি, আমাদের জোট বাম জোটের সাথে বৈঠক হয়নি। যদি ওনারা সময় দেন তখন আমরা সুনির্দিষ্ট ইস্যু জানলে সেই বৈঠকে আমরা যাব। কিন্তু কথা পরিষ্কার, আগে বৈঠক হয়েছে, কমিশনের সাথে বৈঠক হয়েছে এবং ঐক্যমতের সাথে একাধিকবার হয়েছে, ওনার সাথে এর আগেও একাধিকবার হয়েছে, মানে যে এখন হয় নাই, কিন্তু সেটা সমস্যা না। বিষয়টা হচ্ছে যে আলোচনাটা আপনি করছেন এবং আমি দেখলাম আপনি এখানে সাজিয়েছেন সব কিছু, এবং ওই জাতীয় সংসদ নির্বাচনে 2-0 পরে দিয়ে 2টা জিজ্ঞাসা চিহ্ন, ওইটা যদি পাল্টানো যেত তাহলে কিন্তু যেমন এইখানে কনফিউশন থাকতো না, পুরো আজকে দেশ রাজনীতিতে এই সংকটটা ঘনীভূত হতো না। এখন আমি সরাসরি আপনার ওই কথাই যাই, আপনি যেটা বললেন যে ডিসেম্বরে হলে বা জুনে হলে সমস্যা কি, আমি একটু উল্টা কথা দিয়ে শুরু করে প্রথমে একটা সিনসিয়ার পজিশন দিই। আসলে জুন মাস ধরে নিলাম, আমি কল্পনায় চলে যাই, আপনি একটু কথা বলেছেন যে 30শে জুন উনি কালকেই ডেট দিয়ে দিলেন, কারণ আমি দেখলাম প্রেস সচিব বলছেন 30শে জুনের পরে উনি একদিনও ক্ষমতায় থাকবেন না। তার মানে 29শে জুন পর্যন্ত বা 30শে জুন পর্যন্ত ওনার ক্ষমতা নিশ্চিত করতে চান, এই তো। এবার আসি, আসলে জুন মাস 26 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে জুন পর্যন্ত বাংলাদেশি কোনো নির্বাচনের উপযুক্ত সময়? শবে বরাত, ঈদ, পরীক্ষা, আবার ঈদ, বৃষ্টি বাদল, তো এটা কে না বোঝে
যে আপনি ওই কথা যদি বলেন আলটিমেটলি তখন বলবেন এটা বাস্তবসম্মত নয়, আরো চলে যাবে। তাহলে প্রথমে এটা তো যুক্তিতে মেলে না। তারপরে বড় কথা আমার একটু জানার, এটা দর্শকদেরও জানার প্রশ্ন, কি এমন জায়গা তৈরি হলো যে 9 মাস আগে আমি আসছি, সে কথা আমি সংখ্যাটা আপনারা কেন করছেন? আসছি, সংখ্যাটা পরে যান, আমি আগে ডেটের কথাটা বলি। সংখ্যা ইজিলি আমার ধারণা, আমার থেকে আপনি এইখানে আজকে বেরোই রাত 2টার পরও যে ভাই বসে আছে তেজগাতে উনি ভালো বলতে পারেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। সবাই মিলে চলেন, দেখবেন উত্তর ভালো দিতে পারবে। সাংবাদিক ওই শুভ কিবরিয়াকে নেন, উনি নোট নেবেন, কালকে পত্রিকায় নিউজ করবেন। আমি রাজি আছি, আমি ভুল করলে আমি এখানে এসে ক্ষমা চেয়ে যাবো, উনি ভালো বলতে পারবেন, ওইটা সমস্যা না। এবার আসি ডিসেম্বর কথাটা কেন হয়েছে, কারণ আপনি তাহলে আমরা তো, আমি উল্টা প্রশ্ন করি, ডিসেম্বর হলো না সমস্যা কি? তাহলে সমস্যা উনি যদি বলেন এবার আসি ডিসেম্বরে হবে না এরকম কি বলেছে? না না, আমি আর আসি ওই যে তাহলে জুনের কথা কেন আসছে, আমি 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 উনি বলছেন, আমি সের মধ্যে যাচ্ছি না। আমি বলছি উনি যেটা বলেছেন, এবার ওনার কথায় আসি। অল্প সংস্কার হলে এইটা, বেশি সংস্কার হলে, আপনি আমাকে বলেন তো ভাই, আপনি কি বলতে পারবেন? বা এখানে আমি সবার কাছে জিজ্ঞেস করি, অল্প সংস্কার মানে কি আর বেশি সংস্কার মানে কি গত 10 বছরে উনি বলেছে? আমরা তো জানতে চেয়েছিলাম, এখনো জানতে পারিনি। এইবার আসি ওই যে 9 মাসে যে আস্থার কথা বললেন, এই যে 9টা মাস হয়ে গেল, প্রথমে যেভাবে উনি সমর্থন নিয়ে এখানে থাকলেন, এখন কি সেই বাস্তবতা আছে? তাহলে এই সংকট হলো কি কোত্থেকে? আমি তো বলি ওনাদের সরকারই এই সংকট ক্রিয়েট করেছে। কেন আপনি শোনেন নাই, দেশের মানুষ শোনে নাই? কিছুদিন ওনার ক্ষমতায় আসার পরে কিছুদিন এক উপদেষ্টা বললেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে আমরা ততদিন থাকবো। তারপরে একজন বিখ্যাত উপদেষ্টা বললেন, আমরা জনগণ চেয়ে আমরা 5 বছর থাকি। একজন বললে, কে বলেছে? আমরাই তো নির্বাচিত। উপদেষ্টা বলেছেন। এই উত্তাল রাজনীতির মধ্যে একজন বললে, শুধু নির্বাচনের জন্য আমরা আসিনি, আমরা অনেক কাজে এসেছি। আর ওনার প্রেস সচিব পরিষ্কার বললেন করিডোর বন্দর প্রশ্নে অবশ্যই সংস্কার, আমাদের সব ম্যান্ডেট আছে, যে কোনো সংস্কার করতে পারবো। আপনি এখন বলেন তাহলে উনি কি চাইতেছেন? একটা নির্বাচিত সরকার হলেও, আমি কথা বলি, নির্বাচিত সরকার হলে এইভাবে কথা বলে না, বিশেষ করে করিডোর বন্দর প্রশ্নে। মিনিমাম গণতন্ত্রের যদি নর্মস থাকতো, সে বলতো যে এইটা দেশের নিয়ে যেহেতু কথা উঠেছে, আমি পার্লামেন্টে আলোচনা করব, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে করব। সেইটা করে নাই। তার মানে আমি বলতে চাইছি, এই 9 মাসে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, জনজীবনে শান্তি দিতে পারেনি, মব সন্ত্রাস দমন করতে পারেনি, এমনকি বিচারের কাজ দৃশ্যমান করতে পারেনি। আমরা যে কথা পরিষ্কার বলেছি, নির্বাচন ব্যবস্থা, আমরা কিন্তু খালি নির্বাচন চাই না, কমিউনিস্ট পার্টি চায় না, বাম জোট চায় না, আমি মনে করি অন্যরাও চায় না। আমরা পরিষ্কার বলেছি নির্বাচন ব্যবস্থা, শেখ হাসিনা খালি ম্যানিপুলেট ভোটে নির্বাচন দেখিয়েছে, নট দ্যাট, সে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং নির্বাচন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করতে হবে, এবং সেইটা এই যে সময়ে খুব ভালোভাবে সম্ভব ছিল, এবং সরকার যদি নিয়ত ঠিক করে 1 মাস ওইটা লাগবে না। সুতরাং আমি কেন ডিসেম্বর বলি, আমি বলি যে ওনারা তো মাখায় জোগায় ফেলতেছে, পারছে না। সুতরাং দেশে যদি শান্তি আনতে হয় এবং ওনাদেরকে সম্মানজনকভাবে আমরা রাখতে চাই, থাকতে চাই, তাহলে ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন করা প্রয়োজন বলে মনে করছি। যদি ভালো করে ভালো চলতো তখন আমরা অন্য চিন্তা করতাম। ধন্যবাদ। আমি একটু ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আছেন আমাদের সঙ্গে, মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে এই মুহূর্তের যে অবস্থা, তাতে করে ডিসেম্বর এর মধ্যে নির্বাচনের সম্ভাবনা আপনি কতখানি দেখেন? জি, ধন্যবাদ। আজকের বিজ্ঞ যে আলোচক, প্রত্যেকটা দলের যে যে অবস্থান, যে দাবিগুলো রয়েছে, বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, প্রিন্স ভাই কথা বলেছেন, আজুল বাড়ি, হেলাল ভাই কথা বলেছেন, আরও আমাদের কিবরিয়া, শুভ কিবরিয়া আছেন, আর একটা দলের প্রধান এখানে আছেন, সবাই বিজ্ঞ আলোচক। আসলে আমরা একটা অস্থির সময় কাটাচ্ছি এখন, নানাবিধ সংকট আমরা দেখছি। আর এখানে আমাদের বুঝতে হবে যে এই অভ্যুত্থানটা কেন হলো, জুলাই বিপ্লবটা কেন হলো, এই বিষয়টা আমার মনে হয় আলোচনা আসা দরকার। এখন যদি মুখ্য হয়ে যায় যে নির্বাচন, তাহলে কিন্তু আমাদের এই অভ্যুত্থানের চেতনা, এত লোক এখানে রক্ত দিল, জীবন দিল, এগুলো এমনি শুধু একটা নির্বাচনের জন্যেই? হ্যাঁ, এখন বলবেন যে তাহলে নির্বাচনটা কি আলোচনা আসবে না? অবশ্যই নির্বাচন তো অবশ্যই, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে, এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে না, অবশ্যই মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। কিন্তু আরও বড় প্রশ্ন হলো, আমরা বিগত দিনের রাজনীতি দেখতে চাই না। স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছর যে রাজনীতি বাংলাদেশে চলেছে, সেই রাজনীতি থেকে আমরা এখানে রাজনীতি গুণগত পরিবর্তন প্রয়োজন, সুশাসন প্রয়োজন, দুর্নীতিমুক্ত একটা দেশ আমাদের প্রয়োজন, কল্যাণ রাষ্ট্র আমাদের প্রয়োজন। সেই জন্যে আজকে আমরা কি দেখছি, যখন যেখানেই এই সরকার হাত দিচ্ছে সংস্কারের জন্যে, সেখানেই আমরা দেখছি যে বুমেরাং হচ্ছে।
সেখানে আমরা দেখছি বিভিন্ন অস্থিরতা তৈরি হচ্ছে। আজকে সচিবালয়ে যে অবস্থা হচ্ছে, NBR যা হচ্ছে, তা এখন সচিবালয়ে কেন হলো এটা? সরকার তো এখানে চাকরিবিধি ঠিক করেছে। এখন এটা নিয়ে তো আলোচনা করা যেত, আলোচনার সুযোগ আছে। 2018 সালের চাকরিবিধি সংস্কার করেছে তারা। 18তে আওয়ামী লীগ যে বিধিটা করেছে, এরকম নাম মানে সরকার এরকম মানাতে পারছে না কেন? না, এখানে ব্যাপার হলো যে মানাবে কি করে। এখানে আজিজুল বারী হেলাল সাবরা বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখন সবাই দেখছে যে ওনারা সরকারকে সেভাবে সহযোগিতা করছে না, এই জন্য সবাই কিন্তু সুযোগটা নিতে চাচ্ছে। এটা একটা মানে আপনি সরাসরি বড় রাজনৈতিক দল হিসেবে অবশ্যই যদি সরকার দেখতো যে না এখানে সবাই এই যে পদত্যাগের প্রশ্ন আসলো, কেন উনি পদত্যাগ করতে যাবেন? উনি তো বড়, এখানে তো উনি জাতিকে আশা জাগিয়েছিলেন, তাই না? এবং তিনি তো ভালো কাজ করার জন্যই এসেছিলেন, আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে চাই। তা তিনি ক্ষমতায় দীর্ঘায়িত থাকতে চান। ওনার বয়স কত, মানে 80 আপ হয়ে গেছে, প্রায় 85-86। তা উনি ক্ষমতায় থাকলে আর কয় বছর থাকবেন? তো এটা তো আমরা মনে করি না যে ওনার ক্ষমতার জন্য উনি লালায়িত দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, এই জন্যে নির্বাচন দিতে চান না, আমরা এটা মনে করি না। আমরা মনে করি ওনার একটা কমিটমেন্ট আছে, উনি একটা এখানে প্রতিজ্ঞা নিয়ে বসেছেন কিছু কাজ করার জন্য, এবং সেই কাজগুলো হলো আমাদের রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, রাজনীতি নষ্ট হয়ে গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, এগুলো মেরামত করা দরকার, এগুলো সংস্কার হওয়া দরকার। এবং মানুষ মনে করে সংস্কারের পথে ঐকমত্য কমিশনের সাথে তো রাজনৈতিক দলগুলোর এক ধরনের বৈঠক হয়েছে, তো সেই বৈঠকে তারা কি কোনো ধরনের এগ্রিমেন্টে নিশ্চয়ই এসছে? না, এটা তো চলমান, এই সংস্কার প্রক্রিয়াটা, আলোচনাটা তো চলমান, চলছে, সেটা তো শেষ হয়নি। এবং সেখানে আমরাও আলোচনা করছি, এবং বিএনপির পক্ষ থেকে আপনারা এই সরকারকে আরো সময় দিতে চাইছেন। আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি অবশ্যই নির্বাচনটা সরকারের বড় কাজ, কিন্তু একমাত্র কাজ নয়। নিশ্চয়ই এটা একটা বড় কাজ, হ্যাঁ, তবে নির্বাচনটা যাতে মিনিংফুল হয়, নির্বাচন পরবর্তী যে রাষ্ট্রটা আমরা দেখতে চাই সেই রাষ্ট্রটা যদি কাঙ্ক্ষিত মানের হয়, যে সরকার দেখতে চাই, যে শাসন দেখতে চাই, সেটা যাতে কাঙ্ক্ষিত মানের হয়, এবং জনগণ যেটা প্রত্যাশা করে, এবং জুলাই বিপ্লব যে জন্য হলো সেটা যাতে সেটার সঠিক প্রতিফলন যাতে নির্বাচনের মধ্য দিয়ে ঘটে, আমরা এটা চাই। কিন্তু তড়িঘড়ি করে খালি একটা নির্বাচন হলো আর দেখা গেল সেই আগের মতোই হলো, তাহলে লাভটা কি হলো? ধন্যবাদ। আমি এবার যেতে চাই, জনতা দলের আহ্বায়ক আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কাবাব, চেয়ারম্যান। তো যেই অবস্থা এই মুহূর্তে, গত ধরেন আপনি যদি 4 দিনের আমরা ঘটনাবলীগুলো দেখি, এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি, ডিসেম্বর থেকে যে জুনের থিওরিটা আমরা শুনছি বারবার, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে কতখানি সম্ভাবনা আপনি দেখেন নির্বাচন হওয়ার, জুনের মধ্যে কতখানি সম্ভাবনা দেখেন? জি, আপনাকে ধন্যবাদ RTVর দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের বিজ্ঞ সমালোচক। ডিসেম্বরের মধ্যে কতটুকু সম্ভাবনা বা ডিসেম্বরের মধ্যে সম্ভব কি না, এটা আমার থেকে সরকার ভালো, আমাদের থেকে সাধারণ মানুষের থেকে সরকারের বিবেচনাটা ভালো আসা উচিত। এখানে মোটা দাগে স্টেক হোল্ডার, সে কারণে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি, সরকারকে আপনারা কিভাবে রিড করছেন? না, আমরা সরকারকে যেভাবে করছি, সরকারকে যেভাবে আমরা বিশ্লেষণ করছি, সেখানে সরকারের অবস্থানটা খুবই সন্দেহজনক এবং লেজে গোবরে করে ফেলেছে। আমি একটা উদাহরণ দেই। এই যে বলা হচ্ছে যে স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে, আর যদি বেশি কিছু সংস্কার হয় তাহলে জুন, এর বাইরে না, এই কথা ঠিক আছে। প্রফেসর ইউনূস প্রথম থেকে একটা কথাই বলে আসছেন, এ কথা কিন্তু ব্যতিক্রম হয়নি, এটা ঠিক। কিন্তু আপনি দেখুন যে 6টা যে মেজর সংস্কার যে কমিশন হয়েছে, তাদের রিপোর্ট জমা দিয়েছে আজ থেকে 4 মাস আগে। আমরা নতুন দল, আমরা এখন একটা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে যারা পুরানো দল আছেন, ভাইদের অনেক পুরানো, তাদের জন্য অনেক কিছু সহজ ছিল। এখন আপনি জানেন একটা নতুন দলের রেজিস্ট্রেশন করতে কত কঠিন কাজ করতে হয়। আমি হারে হারে টের পাচ্ছি, গত 2 মাস ধরে মানে দিন রাত 24 ঘন্টা কাজ করে এটা কভার করতে পারছি না। 100টা উপজেলাতে আমার কমিটি করতে হবে, 100টা উপজেলায় 200 করে ভোটারের সিগনেচার লাগবে, 22টা জেলা, এটা কি সহজ কথা? তাহলে আজ থেকে 4 মাস আগে যে আপনার সংস্কার কমিশনগুলি তাদের এই প্রতিবেদন জমা দিল, এইটা নির্বাচন কমিশন পৌঁছাতে 4 মাস লাগছে। এখানে নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে 22শে জুন, এর মধ্যে সাবমিট করতে হবে।
তাহলে আপনাদের যে চমৎকার সংস্কারগুলো প্রস্তাব করেছেন সেগুলো কখন পৌঁছাবে আমাদের কাছে, কখন আমরা কার্যকরী করব? তাহলে সরকার এখন যে অবস্থাতে আছে, একেবারে রুডিমেন্টারি ইস্যু যেগুলি বেসিক জিনিস, সেগুলো সামালতে পারছে না। আজকের চিত্রটা দেখেন, প্রশাসন সেক্রেটারিয়েট, সচিবালয় হচ্ছে প্রশাসনের প্রাণকেন্দ্র, এনবিআর হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজস্বের প্রাণকেন্দ্র। এই দুইটা যদি শরীরের মূল আর্টারি ধরেন, এর পাশাপাশি বাকি কোথায়? নগর সেবা, সাধারণ মানুষের সেবা, নগর ভবন, সেখানে আজকে আন্দোলন হচ্ছে। আজকে পল্লী বিদ্যুতের লোকজন আন্দোলন করছে, আজকে প্রাথমিক শিক্ষার শিক্ষকরা করছে। একটা দেশ কিভাবে চলছে? তা দেশ যখন বেসিক জিনিসগুলো সামালতে পারছে না, তখন এরকম কঠিন প্রস্তাব এজেন্ডা তো সামনে আনাটাই একটা বোকার পরিচয় হয়ে যাচ্ছে। এই জন্যই মনে করছে সরকার আসলে কি করতে চাচ্ছে এটা কিন্তু স্পষ্ট নয়। আজকে অনেক রাজনৈতিক দল আওয়াজ তুলেছে নির্দিষ্ট একটা ডেট ঘোষণা করার জন্য। আমি এখানে একটু ডিফার করি। রোডম্যাপ বলতে আমরা কী বুঝি? রোডম্যাপে কিন্তু একটা সময় যেটা বলেছে, আমার আন্ডারস্ট্যান্ডিং যে রোডম্যাপ ইজ ফাইন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। নির্দিষ্ট কোন তারিখে হবে এটা কিন্তু গভর্নমেন্টের বিষয় নয়, ইলেকশন কমিশনের বিষয়, সেটা শিডিউল। ইলেকশন কমিশন বলবে যে 10ই জানুয়ারি বা 30শে ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি। প্রার্থিতা প্রত্যাহার, জমা দান। একটা জায়গায় আমরা বলতে পারি, আপনি যে সারের কথা বলছেন, সার দেওয়ার কোনো স্পেসই তো নাই। কে কোন জায়গা থেকে মানে ছাড় দিয়েছে বলেন? 1 ইঞ্চি কেউ ছাড় দেয়নি। সেটা যদি না হয় তাহলে আমি এই সংস্কার যে বলছি সেই সংস্কার তো হবে না। সংস্কার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ জাতির 3500 বছরের ইতিহাসে কোনোদিন ঐক্যবদ্ধ হতে হয়নি। আজকে হবে কিভাবে? এটা তো একটা স্ট্র্যাটেজিক কালচার, একটা জাতির একটা চরিত্র গঠন হয়। এটা আমি কোনোদিনই দেখি নাই যে জাতি কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। এখানে সংস্কার ঐক্যবদ্ধ হবে কিভাবে? আমি আপনাকে লিখে দিতে পারি, আপনি লিখে রাখেন, একটা সংস্কার কার্যকর হবে না, একটাও হবে না। সুতরাং সেই দৃষ্টিতে এখন কালোৎক্ষেপণ হচ্ছে। তা এখন যেহেতু বেসিক জিনিসগুলো সামাল দিতে পারছে না, কোন সেক্টরে বাংলাদেশ এখন ভালো করছে? মাঝে কিছুদিন রোজার মাসটা ভালো ছিল, তা বাদে না। এটার সবটাই ব্যর্থতা আপনি সরকারকে দিচ্ছেন। এটা কি কোনো টেরিবল জেনারেলাইজেশন দিচ্ছি না। সরকারকে আমি বলছি তারা অতিরিক্ত মাত্রায় দায়িত্ব কর্তব্য নিয়েছেন, যেটা তাদের কাজ না। এটা 111-এর সরকার যে কারণে ফেল করেছে। গ্রামের হাট বাজার থেকে শুরু করে রাজধানীর 5 তারকা হোটেল, এয়ারপোর্ট মধ্যে সব জায়গায় হাত দিয়েছেন। এই এত জায়গায় হাত দেওয়ার মধ্যে সরকারের কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজনও নাই। সুতরাং এখানে নির্দিষ্ট কিছু সংস্কার কতটুকু দরকার কোনটাতে একমত হয়, এবং একমত হবে না, ইট ইজ গ্যারান্টেড। এর মধ্যে একটা সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে আওয়ামী লীগকে ব্যান করা। আপনি কি মনে করেন না বাংলাদেশের 30 থেকে 35% লোক আওয়ামী লীগের সমর্থক? তাহলে এত বড় জনগোষ্ঠীর একটা অংশকে বাইরে রেখে বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই দুইটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যখন এই নির্বাচনের বাইরে থাকবে, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। পার্টিসিপেটিভ বলতে পারেন না আপনি। এবং এই যে সরকার সামনে আসবে তার স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। একটা গভর্নমেন্ট, আওয়ামী লীগের মধ্যে সরকার যে 150 থেকে 180 বিলিয়ন ডলার বাইরে নিয়েছে, তার জন্য একটা গভর্নমেন্টকে ফেলে দেওয়া কোনো ব্যাপার না। এখন হাজার হাজার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো যে এখানে বাইরে থেকে গভর্নমেন্ট টাকা দিয়ে গভর্নমেন্ট ফেল করে দিয়েছে। সো যদি এখানে সবাই ইউনাইটেড হতো, আপনি দেখেন এখন কোনো দলের সাথে কোনো দলের মিল নাই। এবং সরকারের পক্ষের শক্তিটা কি? আজকে ছাত্ররা ছাড়া তার পক্ষে কেউ নাই, প্রশাসন তার বিপক্ষে। কেন আজকে সরকারি অধ্যাদেশ আইনটাকে সংশোধন করতে হচ্ছে? আপনি জানেন এখানে 4টা যে 5টা পয়েন্ট আসছে, এত বছর ধরে হয়নি। জনতার মঞ্চে সরকারি কর্মচারীকে তখন কি করেছে গভর্নমেন্ট? আজকে এইরকম সিরিয়াস ইস্যু, তাহলে কি আপনি সরকারি কর্মচারীকে খেপিয়ে দিচ্ছেন, এনবিআরকে খেপিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো খেপাচ্ছেন, তাহলে আপনি কিভাবে সেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন? ধন্যবাদ। আমি এবারে যেতে চাই সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। আপনি আমাদের প্রথম রাউন্ডের শেষ বক্তা, সবার আলোচনা শুনলেন, আসলে কোন দিকে যাচ্ছি আমরা? এটা রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছিলেন যে যাহা বাসস্থান হওয়া উচিত ছিল তাহাই কারাগার হইয়া উঠিল। তা আমরা এই মানে ওই ভাই কিছু সত্য কথা বলে ফেললেন, মানে নতুন রাজনৈতিক দল হিসাবে হয়তো ওটা বললেন, পুরাতন রাজনৈতিক দল হলে আরেকটু স্ট্র্যাটেজিক হইতেন, এই কথা এত সরচরে বলতেন না যে আওয়ামী লীগকে ব্যান করা ঠিক হয় নাই কিংবা এটা। মনে রাখতে হবে যে আমরা একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এসেছি। আমাদের পেছনে একটা গণ অভ্যুত্থান ছিল, সেখানে কয়েক হাজার মানুষের মৃত্যু, একটা বিরাট ধরনের পলিটিক্যাল ক্যাওয়াসকে উতরে আমরা এই জায়গায় এসেছি। অনেক আত্মত্যাগ আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের অতীতে যতবার এই সমস্ত ঘটনা ঘটেছে সেখানে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান হিসেবে ব্যর্থ হয়েছে বলেই 111 এসছে, 90-এর আন্দোলন এসছে, যা এসছে অতীতে যেটা এসছে,
সেটা এসছে। সুতরাং রাজনৈতিক দলগুলো পারফর্ম করতে পারে নাই তার প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে, ফলে একটা অরাজনৈতিক সরকার এসছে। ইউনূস সাহেবের মতো সরকার কেন আসতে হলো? রাজনৈতিক দলগুলো যদি সক্রিয় থাকতো, তারা যদি সাকসেস হতো, এই আন্দোলনে তারাই যদি লিড দিত, প্রিন্স ভাইরা যদি সমন্বিতভাবে এটাকে নেতৃত্ব দিত, তাহলে তো তারাই সরকার গঠন করতো। ইভেন তাদের কাছে সেই সুযোগও এসেছিল আলোচনার মধ্য দিয়ে জাতীয় সরকার করা, সেটাও তারা করে নাই। তারা সেই সময় এরকম একটা মিক্স আপ সরকার করতে, এবং রাজনৈতিক সেনাপ্রধান তো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছিলেন তখন, তো তাদের পরামর্শই তাদের সমর্থনই তো এই জায়গায় এসছে। আজকে একটা বড় ক্রাইসিস, যে কথাটা ব্রিগেডিয়ার শামীম কামাল সাহেব বলেছেন, সেটা সাংস্কৃতিকভাবে এবং আমাদের রাজনৈতিক কালচারকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এই কথাটা সত্য যে এখানে রাজনৈতিক দলগুলো কোনো ইস্যুতে এক জায়গায় বিপদের দিনে খুব একটা হতে পেরেছে। এটা বিপদ ঘটে যাওয়ার পরে তারা এক হয়, এবং আবার যখন একটা বিপদের সম্ভাবনা আসে তখন আবার টালগোল পাকিয়ে ফেলে। শক্তি এবং যুক্তিহীনতা আমাদের রাজনীতির একটা খুব বড় জায়গা, অ্যাক্টিভিজম। কিন্তু আমি মনে করি যে তারা অনেক ক্রাইসিসের সময় ইন্টেলিজেন্সিয়াকে ঠিক প্রপারলি কাজ করতে পারে না। অতীতের ঘটনার চাইতে এখনকার ঘটনা খুব ইন্টারেস্টিং। দেখেন, সেনাপ্রধান একটা স্টেটমেন্ট দিলেন, তিনি নির্বাচনের ব্যাপারে কথা বললেন, তিনি এমন কথাও বললেন যে কি সংস্কার হচ্ছে সেটা উনি জানেন না। তাহলে সেনাবাহিনী একটা কথা বললেন। আজকে সেনাবাহিনী কিন্তু বলেছে ফর্মাল প্রেস ব্রিফিং দিয়ে যে সরকারের সঙ্গে তাদের কোনো দূরত্ব নেই। যখন ফর্মাল প্রেস ব্রিফিং দিয়ে বলতে হয় যে দূরত্ব নেই, তখন সাধারণ মানুষ হিসেবে আমার মধ্যে আশঙ্কা জাগে যে কোথাও একটা বড় দূরত্ব হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ের শেষে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যের ভাষা যদি আপনি পড়েন, কিংবা আমাদের এসে যে কথাটা বললেন, মান্না ভাই এসে বাইরে যে প্রেস কনফারেন্সে যে কথাটা বললেন, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকার শত্রু কারা সেটা সরকার ঠিক করে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে আরও দু একজনের কথা যেভাবে বলেছে, সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারি যে সরকার কার কথা বলছে। পুরো পরিস্থিতিতে এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা টাগ অফ ওয়ারের মধ্যে আমরা আছি। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি একদিকে আছে, বিএনপির সঙ্গে প্রিন্স ভাইরা আছে, অন্যরা আছে, যারা আছে, তার বাইরে আবার ইসলামপন্থী দলগুলো এক ধরনের সরকারের পক্ষে আছে। এবং এই যে নেগোসিয়েশনটা হলো, শেষে যে আলোচনাটা হলো, এটার পিছনে কিন্তু আমরা দেখতে পেলাম যে ইসলামপন্থী দলগুলোর একটা নড়াচড়া আছে, তারা একটা নেগোসিয়েশন করে আলোচনাটা করতে চাইলো। তাহলে আমরা একটা টাগ অফ ওয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি, একটা খুবই বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে ভারত একটা টাগ অফ ওয়ার চলছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, সেইটা নিয়ে যদি আপনার বক্তব্যটা শেষ করেন। জি, আমরা তো এখন মানে প্রকাশ্য দেখতে পাচ্ছি যে সরকারের বক্তব্য, আপনি যে এটা করছেন, সরকারও হার্ডলাইনে আছে, তার বক্তব্যের মধ্যেও যে সমস্ত শব্দ সে ব্যবহার করছে সেটা হার্ডলাইন। রাজনৈতিক দলগুলো যেভাবে রিয়্যাক্ট করছে, কথা বলছে, এবং গতকাল আপনি যদি প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যখন প্রেস কনফারেন্স করছিলেন, বিশেষ করে বিএনপির 3 জন খুবই সিনিয়র লিডার, খন্দকার মোশাররফ হোসেন সাহেব, আমির খসরু সাহেব এবং ডক্টর মঈন খান, পাশাপাশি স্থায়ী কমিটির আরেকজন মেম্বার যেভাবে রিয়্যাক্ট করলেন এবং যেটা পাবলিকলি দেখা গেল, তাতে মনে হলো যে দলের মধ্যেও একটা ক্ষুব্ধতা প্রকাশ্য। মানে সরকারের ব্যাপারে দলের মধ্যে যে ক্ষুব্ধতা, সেটা প্রেস কনফারেন্সে সিনিয়ররা যতটা সামাল দিতে পারলেন, তুলনামূলক জুনিয়ররা এসে সেটা রিয়্যাক্ট করলেন, এবং সেটা পাবলিকলি দেখা গেল যে কিভাবে কথা বললেন, সিনিয়রকে থামিয়ে দিয়ে কথা বললেন। এটাগুলো তাতে বোঝা যায় যে আমাদের দলগুলোর মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, এবং এটা নির্বাচন যত আগে আসবে তত এই উত্তেজনাটা থাকবে নানা কারণে। এবং নির্বাচনের ডেট যদি ঘোষণা হয়, তখন দেখবেন এই উত্তেজনাগুলোর মাত্রা আবার আরেক মাত্রিক হচ্ছে, কমবে না, আরেক মাত্রিক হচ্ছে। তখন কার সাথে কার কোয়ালিশন, ক্যান্ডিডেটের লবি, এইসব চলতে থাকবে। তো সেটা নির্বাচন নিয়ে আমাদের সেই ফেজটা তো আমরা আসিনি না, সেই ফেজটা পূর্বেই আমরা উত্তেজিত হয়ে গেছি সবাই। মানে সবারই মাথা ঠান্ডা রাখা উচিত। এবং আমি যে বলছিলাম যে এটাকে আমরা একটা গণ অভ্যুত্থানের পরে একটা সুখী বাসস্থান করতে চেয়েছিলাম, কিন্তু দেখছি বাংলাদেশ এখন ক্রমশ একটা কারাগার হয়ে যাচ্ছে। এবং এবার আন্তর্জাতিক বিষয়গুলো খুব প্রকাশ্য, যেমন আওয়ামী লীগ বিলিয়ন ডলার পাচার করা, বাইরে থাকা একটা দল, যারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সুতরাং তারা তাদের শক্তি ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। ভারতের অবস্থান তো প্রকাশ্য, যেটা বলেছে প্রধান উপদেষ্টা বলেছে, উনি হয়তো রাষ্ট্রীয়ভাবে আরও ফিল করছেন, সেটা বলছে। এই মুহূর্তে যে ঐক্য আমাদের দরকার ছিল, এই মুহূর্তে আমাদের জনমানুষের যে ঐক্য দরকার ছিল, রাজনৈতিক দলগুলো সেটাকে সঞ্চারিত করতে পারতেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মানে নির্বাচনে নিজেদের স্টেক নেওয়ার জন্যে যেরকম উত্তেজনা তৈরি করছেন, সেই উত্তেজনাটা আরও বিপজ্জনক কোনো দিকে আমাদেরকে নিয়ে যায় কিনা, এটা আমার একটা আশঙ্কা আছে। আমি আবার একটু আসতে চাই আজিজুল বারী হেলাল আপনার কাছে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরাসরি আসলে অনেকগুলো সরকারের
না পারার দায়টা বিএনপির উপর দিয়েছেন? দেখেন, বিএনপি অসহযোগিতা করলো কোথায়? বিএনপি সবচেয়ে বেশি সহযোগিতা করলো, বড় অন্যান্য দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম বিচ্ছিন্ন বক্তব্য দিচ্ছে। এটা নিয়ে আমি বক্তব্য দিই। বিএনপি দেখেন সংস্কারের ব্যাপারে বিএনপি সবার আগে, যখন সংস্কারের কথা মানুষ তোলেইনি, আমার তখন থেকে সংস্কারের কথা বলে আসছি। আমাদের সেই সংস্কার প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে এবং আমরা একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের সংস্কারের জন্য আমরা সব প্রস্তাবও দিয়েছি এবং আমরা এও বলেছি যে জুলাই চার্টার নিয়ে যে সমস্যাটা ছিল সেটাও একটা সমাধান দিয়েছি, তাই না? এরপরে বিচারের ব্যাপারে যে সমস্যা সেটাও একটা সমাধান দিয়েছি। আপনার সমস্ত রকম সমাধান দেওয়ার পরেও সরকার বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছে। যেমন দেখেন, উনি বলছে, আতাউর রহমান সাহেব বলছে যে সরকারের নাকি আর্থিক প্রতিষ্ঠানসমূহের উপরে কমিটমেন্ট আছে। আমি তো বুঝলাম না কোথায় কমিটমেন্ট আছে। স্টারলিংকে বাংলাদেশে তিনি নিয়ে এসে তারা বা তিনি একটা ভাগ নিলেন। আর্থিক প্রতিষ্ঠানের জনগণের প্রতি কমিটমেন্ট আছে। সমাধান সার্ভিস, যে বিকাশের মতো একটা অ্যাপস গ্রামীণ টেলিকম নিয়ে আসলো, আর্থিক প্রতিষ্ঠানে তিনি স্বচ্ছতা দেখালেন। গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স দিলেন, এটাকে আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা আসলেও এখানে জনগণকে স্টেকটা না দিয়ে আপনার আদম ব্যবসার সার্টিফিকেট নিলেন। ওই যে কি জানো, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস, খুব সম্ভব এইটা তিনি নিলেন। এই গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠানটি, তিনি গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের আগে 25% ছিল, সেটা তিনি এখন কমায় দিয়ে 10% দিছে মাত্র। আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা তিনি রাখলেন। তারপরে গ্রামীণ কল্যাণের যে মহাযজ্ঞটা ঘটালো, যে 666 টাকার কর মওকুফ দিলেন, এটা কোথায় স্বচ্ছতা থাকলো এই সরকারের? তারপরে দেখেন আরেকটা কথা, যে শুভ কিবরিয়া ভাই দেখেন, টাগ অফ ওয়ার বিটুইন পলিটিক্যাল পার্টিজ এন্ড গভর্নমেন্ট, হুমস, কোন কার সাথে? রাজনৈতিক দলগুলোর সাথে। তো আমি দেখলাম সবচেয়ে লিবারেল এখানে, তারা ফ্লেক্সিবল। তো ডক্টর ইউনূসের সব কথাই, তারা যে কথাগুলো যৌক্তিক সেগুলো তো আমরা মানছি, বরঞ্চ তিনি উল্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব পালনে অসম্ভব করে তোলে, তিনি নাকি জনগণকে নিয়ে মাঠে নামবে। তার ড্রেস রিহার্সেল দেখালেন আপনার শাহবাগে, মার্চ ফর ইউনুস, অনলি 14 to 24 পিপলস ওয়ার প্রেজেন্ট দেয়ার। 14-15 জন লোকের একটা সমাবেশ নিয়ে আপনার এই যে শাহবাগে তিনি বললেন মার্চ ফর ইউনুস। তিনি বললেন যে জনগণকে নিয়ে তিনি নাকি রাস্তায় নামবেন। এটা তার নিউট্রালিটি থাকে আর থাকে। অর্থাৎ তিনি যে শক্ত অবস্থানে, তিনি তো রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ করে তুলছে। তারপরে আল জাজিরাকে তিনি বলছেন না যে আমাকে কেউ সবাই পছন্দ করছে। তাকে প্রশ্ন করলো আল জাজিরা প্রশ্ন করলো একটা, তিনি উত্তর দিলেন যে তার এক্সপোজার তিনি দেখেন তাকে সবাই পছন্দ করছে এবং আমাদের এই সরকারকে সবাই চাচ্ছে। এই কথা দ্বারা কী প্রমাণ হয়? অর্থাৎ ডক্টর ইউনূসী আপনার এই টাগ অফ ওয়ারটা শুরু করলো। দেখেন সেনাবাহিনীর সাথে যে দূরত্ব তৈরি করলেন, আমাদের এই প্রতিষ্ঠান তো দেশপ্রেমিক একটা প্রতিষ্ঠান এবং আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোশ্চেনে এই প্রতিষ্ঠানটা আমাদের সবারই আমাদের একটা একটা ঐক্যের প্রতীক হিসাবে ধরতে পারেন। সেই প্রতিষ্ঠানটার সাথে তিনি অযথা করালেন না। তার একজন উপদেষ্টা স্ট্যাটাস দিয়ে বললেন, কি বললেন দেখলেন, কত কিছু বললেন। তার একজন উপদেষ্টা স্ট্যাটাস দিয়ে বললেন। অর্থাৎ আপনার আরেকটা কথা হলো যে এই ব্রিগেডিয়ার সাহেব যারা বললেন, দেখেন সচিবালয়, এনবিআর, তারপরে এই যে আপনার নগর ভবনে হাইকোর্টের রায়কে তিনি মানবেন না। ডক্টর ইউনূস যদি আসিফ মাহমুদকে এন্ডোর্স না করে, তাহলে কি আসিফ এই কথা বলতে পারে যে ইস্টাককে বসতে দেবো না হাইকোর্টের রায়ের পরেও? তার মানে সমস্যাটা তৈরি করছে কে? সরকার। যখনই একটা সমস্যার সমাধান হচ্ছে, তিনি নতুন নতুন আপনার সমস্যা তুলছেন, নতুন সমস্যা তুলছেন। কোনো যুক্তি, উনি এই যে বলছেন যে আপনার মানবিক করিডোর, আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে অসহযোগিতা করা হচ্ছে। আমরা কোথায় অসহযোগিতা? আপনারা না করছেন, অন্য কোথাও কি তিনি নিজে যখনই কোনো সমস্যার সমাধান হচ্ছে, তখন তার সরকার থেকে একটা ন্যারেটিভ তোলা হচ্ছে, জনগণের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। যেটা নিয়ে সাহেব যেটা বললেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার ভিত্তিতে যে নতুন বাংলাদেশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল আপনার ওই যে মানবিক, শুধু তো নির্বাচন না, শুধু তো নির্বাচন ছিল না। তা কি ছিল? শুধু তো নির্বাচন ছিল না, কি ছিল বলেন আপনার? যদি কোটা আপনার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? আমাদের 3টা নির্বাচন
ডিস্ট্রয় করে দিল। কিভাবে? আমাদের আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে। আমরা তো বলছি যে এই ইনস্টিটিউশনগুলো রিফর্ম করে বা ডেভেলপ করে যেভাবেই বলেন, আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে গেলে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হতে পারে, গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা। কারণ কি এই সরকার কারো প্রতি অ্যাকাউন্টেবল না, এই সরকারে কোনো আপনার জবাবদিহিতা নেই কারো কাছে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যেমন নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে সব কিছু করার তাদের এখতিয়ার রয়েছে, সরকারের বিভিন্ন উপদেষ্টা রয়েছে। আসলে কি দেখেন একটা ইন্টারিম গভর্নমেন্টের বা একটা ট্রানজিশনাল গভর্নমেন্টের ওই যে ব্রিগেডিয়ার সাহেব যেটা বললেন যে তার বাইরেও অনেক কাজ করছে। কি জন্য করছে? হয় তাকে এক্সপোজ করার জন্য, তার নিজের এক্সপোজার বাড়ানোর জন্য, তার অপরিহার্যতা বাড়ানোর জন্য। যেমন পদত্যাগের নাটক করলেন যে আমি চলে গেলে উনি চলে গেলে নাকি দেশ কেউ চালাতে পারবে না। এটা হতে পারে বল? এই দেশ কেউ চালাতে পারবে না উনি চলে গেলে। তা উনি আমাদের মাওলানা সাহেব তো বলে দেন 84 years old, তাহলে উনি চলে যাওয়ার পরে কি দেশ চলবে না? এগুলো অবান্তর কথা, তাই না? সেই জন্য বলছি যে উনি ওনার নিজের অপরিহার্যতা তুলে ধরবার জন্য, নিজের কোনো গোষ্ঠীকে সহায়তা করবার জন্য বা কোনো দলকে গুছিয়ে দেবার জন্য তিনি একটা কার এজেন্ডা বহন করছে। আমার বক্তব্য, উনি কার এজেন্ডা বহন করছে? উনি কি বাংলাদেশের এজেন্ডা বহন করছে? আমাদের আভ্যন্তরীণ যে উন্নয়ন বা উৎপাদন গত 9 মাসে তিনি কি সংস্কার করেছে আপনি একটু বলেন। শুধু লিপ সার্ভিস ছাড়া, কতগুলো কথার বুলি ছাড়া আর কি করেছেন বাংলাদেশের আপনার সংস্কারের জন্য, বিশেষ করে নির্বাচন অনুষ্ঠান করবার জন্য বা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য? উনারে বলে সবাই আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। আমি তো দেখলাম না গত 9 মাসে একটা দেশ তাকে আমন্ত্রণ করেছে, বিভিন্ন সামিটে তিনি গেছেন, বিভিন্ন কনফারেন্সে গেছে, এদিকে অনেকে যায়, এখানে অনেকে যায়। উনি একটা দেশ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন? আপনি বলেন। আমি তাই বলছি যে উনার উপর যেহেতু একটা ঐতিহাসিক দায়িত্ব আমরা সবাই মিলে দিয়েছি, এই ঐতিহাসিক দায়িত্ব প্রতিদিন অবহেলা করে তা জাতির সাথে তামাশা হবে এবং জাতি তাকে কিন্তু বিশ্বাসঘাতকতা বলতে দ্বিধাবোধ করবে না। কারণ আপনারা জানেন যে একজন প্যাট্রিয়ট কিভাবে আপনার দেশদ্রোহী হয়ে ওঠে। প্রিন্স ভাই, আপনার কাছে আসতে চাই যে সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করছে, এরকম একটি প্রসঙ্গ আজুল বাড়ি হেলাল ভাই তুলেছেন। আপনি কি মনে করেন আসলে সরকারের স্পেসিফিক কারো এজেন্ডা সরকার কি বাস্তবায়ন করছে বলে আপনার মনে হয়? আমি আপনাকে একটু সময় দিলে দুইটা কথা একটু ওই কথার সাথে আজকে আপনি যে এজেন্ডা নিয়ে এসেছেন ছাড় ছাড়া কি সংস্কার, কারণ আমার বিবেচনায় আমরা টকশোতে আসলেও যে সময় থাকে তাতে দর্শক কনফিউজ হয় কথাবার্তায়, কতগুলো আমাদের বিবেচনায় সে আমরা যা বলছি বিশ্বাস করার দরকার নেই, কিন্তু তথ্যটা পাওয়া দরকার, কে কি বলতে চাই আমি সেটা একটু সময়। প্রথম কথা হচ্ছে কার এজেন্ডা বাস্তবায়ন করছে এর উত্তর না দিলে আমি মনে করি যে তার কর্মকাণ্ডের উপরে দেখা যাবে। ধরুন সর্বশেষ যখন করিডোরের প্রশ্ন বলছে, বন্দরের প্রশ্ন বলছে, তো এটা কার এজেন্ডা বাস্তবায়ন হবে? উনি যেটা করতে চাইতেছেন বন্দর নিয়ে যখন বললেন দিতেই হবে, মানুষ না বুঝলে মানুষকে বুঝাইতে হবে, তা উনি সব বলেছেন, আর অন্যরা তো বললেন দিতেই হবে, তাই না? খলিল সাহেব তো আর এক যুক্তিতে বলে যে ওইটা করিডোর না হোক উনি কি চ্যানেল বললেন। এখন কে না জানে প্যাসেজ, তো এইটা দেওয়া মানেই তো এখানে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি মানে তাদের সুবিধা হবে এবং কি বলা যায় যে পুরো ভূরাজনৈতিক কারণে আমাদের বঙ্গোপসাগর সহ বাংলাদেশের সংকটে পড়বে। বন্দর নিয়ে উনি কি বললেন? কারেক্ট বলছেন, যেটা হৃৎপিণ্ড। তো যে বন্দরে আমাদের ইনভেস্টমেন্টে আধুনিকায়ন করা গেছে, এক্সপেনশনের আর জায়গা নেই, ওইখানে ত্রুটি থাকলে আরও আধুনিক যন্ত্রপাতি হলে সেটা দেওয়াতে আমাদেরও কোনো আপত্তি নেই, কিন্তু উনি বিদেশি বিনিয়োগের নামে যেটা আনার চেষ্টা করছেন ওইখানে ওরাও বলছে, কারণ ইতিমধ্যে এটা লাভজনক, ওইখানে তাদের যা সক্ষমতা তার থেকে বেশি কাজ করছে। আমি বলছি দরকার হলে মেশিনারিজ এনে আরও করতে পারি। তো ওইটা যদি দেওয়া হয় এবং ওই হৃৎপিণ্ডে যদি একটা ঢোকার সুযোগ দেওয়া হয় বন্দরকে, আমাদের বন্দর তো বেশি না, তাহলে কার স্বার্থ রক্ষা করবেন? দেশ না বাইরের স্বার্থ? আমি বলছি টাইম টু টাইম জনগণই বলবে কার স্বার্থ, কিন্তু আমি এটা বুঝছি যে প্রকৃতপক্ষে শ্রমজীবী গণমানুষ বা আমাদের যে আকাঙ্ক্ষা তার বাস্তবায়ন হচ্ছে না, এইটুক পরিষ্কার কথা। সেই আকাঙ্ক্ষা এখন আসি, আমি ছোট ছোট করে বলি। দেখেন ভাই বলেছেন, অন্যরাও বলেছেন, এই যে আমরা একটা অভ্যুত্থান সবাই মিলে সংগঠিত করলাম, এইটা তো 36 দিনের আন্দোলন না, এক যুগেরও বেশি সময় ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। সেই 14 নির্বাচনে অংশ না নেওয়া থেকে শুরু করে প্রধানত তো তার আগে ধরেন যাই থাকুক তার সেইখান থেকে তো তার আগে থেকে তো এটা শুরু হয়েছে। তো এই দীর্ঘ সময় শুরু হওয়ার একটা অন্যতম কি ছিল? সে মানুষের ন্যূনতম ভোটের অধিকার গণতন্ত্রকে ধ্বংস করেছে একটা। এইবার এই আলোচনার আন্দোলনের মধ্যে একটা অন্যতম বড় আলোচনা এসেছিল, সেটা কি? সেটা হচ্ছে বৈষম্যহীনতার কথা। আর একটা কি, এই সরকার থাকার সময় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করতে হবে। কোনোটাই তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু করবেটা কি?
এটি তো কোশ্চেন। এখন কি আপনি বলেন এই যে সরকার, তিনি যে সংস্কার, তিনি তো ওত নিয়েছেন সংবিধানের আওতায়, এবং এইখানে যদি আমরা কতকগুলো নীতিমালার মধ্য দিয়ে করতে পারি, সেটা ধরেন আমাদের নির্বাচন কমিশন আছে, তার নীতিমালা যেটা এগ্রি করে করতে পারি, আর কিছু যদি আমরা অধ্যাদেশ জারি করে তো পার্লামেন্টে যেয়ে করতে হবে, এছাড়া তো আমাদের সামনে আর কোনো পথ নাই। না, আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো মোটামুটি ছাড়ের যে জায়গা ছিল তারা কি সব এক্সস্ট করেছে? না না না, একটু 2 মিনিট সময় দেন ভাই, না থাকলে আমাকে বলে দেন কয় মিনিট, আমি সেই বলবো। ওই যে কথাটাই কনফিউজিং কথা, আপনার কথাটা আমার টোটালিতে না বলতে দিলে প্রবলেম। আমি শেষ করতেছি, আমি সময় নিচ্ছি না, মানে আসল কথাটা শোনার চেষ্টা করেন, আমি দর্শকদেরকে অনুরোধ করবো, আপনি না শুনুন, দর্শক শুনুক। কথাটা হচ্ছে, তাহলে আমি প্রথমে আগে আসি, এই সব কাজ তো আমি পারবো না, করার মধ্যে পড়ে না, করলে সংকট হবে, উনিও বললেন, সবাই বলবেন, দেখছেন এক একজনের আদর্শ একটা আছে। এখন ছাড়ের কথা বলি, বিএনপির একটা আদর্শ, আমার একটা আদর্শ, ওনার একটা আদর্শ, এইখানে তো কেউ ছাড় দেবে না। তাহলে ছাড়ের প্রশ্ন কোনটা হতে পারে? হতে পারে একটা ভালো নির্বাচনের জন্য কি কি করার দরকার, ঐক্যমত্য হইতে হবে। একটা আমার প্রতিষ্ঠান ভালো করার জন্য কটচুক করতে পারি, এনারা যতটুকু পারে করবেন, আর বাকিটুকু ছেড়ে দেবেন কি জনগণের উপরে। আমার কথা ধরেন, আমি যদি এটাকে এবার আন্দোলনের মধ্যে দিয়ে আমি ক্ষমতাতে, আমি তো সমস্তন্ত্র লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, আমূল সংস্কার করতে চাইতাম, তা আমিও তো এই আন্দোলনের একজন। আমি কি চাইবো যে এই সরকার সমস্তন্ত্র করবেও করবে? উনি কি চাইবে যে তার 31 দফা বাস্তবায়ন করবো? এটা কিন্তু ভুল হবে। উনি কি চাইবে? উনি যেটা চান এটা চাইতে পারি, কিন্তু এটা তো হবে না। তাহলে এইটা ছেড়ে দিতে হবে জনগণের উপরে। আমাদের ন্যূনপক্ষে একটা গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু করতে হবে, যার জন্য নির্বাচন করেছে। এবং শেষে এবার কথা বলি, এই যে সংস্কার নিয়ে এত কথা শুনতেছেন না, আপনি বলেন তো ভাই, ওই যে উনি বললেন, এটা শুনে রাখেন, 6টা সংস্কার কমিটি, ইতিমধ্যে বোধহয় 11টা কমিশন রিপোর্ট দিয়েছে, তার মধ্যে স্বাস্থ্য থেকে শুরু করে বহু পজিটিভ কোনো আলোচনাই আসে নাই। 6টার মধ্যে ওনারা যে স্প্রেডশিট দিয়েছেন, মাত্র 160টা কোশ্চেন, 5টার। আমাকে যদি বলেন এই বই পড়ে দেখার এত সময় আমাদের হয়নি, কারোর বাংলাদেশে হয়েছে কিনা জানি না, কিবরিয়া ভাই চেষ্টা করে দেখতে পারে, আমার ধারণা এই 5টায় মিনিমাম 1000 প্রশ্ন হবে, উনি যেটা 166টা করছেন। এইবার আপনি চলে আসেন, কারণ আমরা তো কাজ করেছি, 2বার গেছি। শুনে রাখেন, এই জনপ্রশাসন, তারপরে কি বলে দুর্নীতি দমন কমিশন এবং বিচার, আমি এই 3টার কথা বলি। এইখানে ওনারা যা দিয়েছেন, এর প্রায় অধিকাংশ বিষয় আমার জানা মতে, ধারণা মতো, কারণ আমরাই অনেক বিষয়ে একমত হয়েছি, তাতে একটা জাজ করতে পারি, অধিকাংশ দলই কিন্তু একমত হবে না, হওয়ার কোনো কারণ নেই, বিরাট অংশ ঐক্যমত্য হয়েছে। সংবিধান সংস্কার নাম দিছে, কিন্তু পুনর্লিখন আর সংস্কার পুনর্লিখিত কেউ একমত হবো না আমরা। তাহলে ওইটা আপনি সবটা একমত হবেন না, কথার কথা। আমরা একমত হব কি যে ভালো নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একমত হব কি যে ঠিক আছে, কেউ ক্ষমতা 2বার টার্মের 3বারে থাকলে স্বৈরাচারী কর্তৃত্ববাদ হইতে পারে, এই রকমের কয়টা, কিন্তু এইটা তো আমরা কি করতে পারি, এখনই তো জোর করে করতে পারবো না। এইগুলো ঐক্যমত্য করতে হবে যাতে করে আগামী সংসদ করতে পারে। কিন্তু শেষ গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, সেইটাই তারা করে নাই। শুনে রাখেন, এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। প্রধান কাজ যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বললাম, যে ডাউস বইটা সেপেছে, তার মধ্যে কিন্তু ভালো নির্বাচনের জন্য অনেকগুলো ভালো উপাদান আছে, নাই আমি তা বলবো না। যেমন একটা ঘোরতর বিরোধিতা করি, টাকার অঙ্ক আগে যা খরচ ছিল এবার বাড়িয়ে দিয়েছে। আমরা কমিউনিস্ট বামপন্থীরা খুবই ক্ষুব্ধ, যে আমরা চাইছি যে নির্বাচন কমিশন সবাইকে সমসুযোগ দিক, উনি আরও টাকার অঙ্ক বাড়াইছে, কথার কথা বললাম। কিন্তু অন্য যে ভালোগুলো আছে, স্প্রেডশিটে একটা কথাও নাই। তাহলে 8 মাস 9 মাস হয়ে গেল, আপনি যদি এই কথাগুলো আনতেন, তাহলে ঐক্যমত্য হতে এই সংকট হতো না। ওই যে ভাই একটা কথা বলছেন, আমরা তো নির্বাচনের রেজিস্ট্রেশন নামে যা চলে এটার বিরুদ্ধের মানুষ, কিন্তু যে কোনো দলের স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই। তাহলে এই কাজগুলো করেন নাই, বরঞ্চ এইখানে আপনি এমন এমন কোশ্চেন নিয়ে আসছেন যাতে কোনো দলের পক্ষে ছাড় দেওয়া সম্ভব না। আমরা যার জন্য বলছি, আপনারা এটা কালক্ষেপণ করে সংকট তৈরি করছেন। আর একটা সংকট শুনে রাখেন, আমি এটাকে বলি, ভয়াবহ শব্দ শুনলে খারাপ হতো, মুখ দিয়ে আসছিল বললাম না। ওনারা ভাই এটা না জানলেও সবাই জেনে রাখে, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলি। প্রথমে কোশ্চেনিয়ার দিয়ে বলছেন আপনি একমত কিনা, দ্বিমত কিনা, আংশিক মত কিনা, আচ্ছা আমি মানলাম, দিল। তারপরে কিভাবে বাস্তবায়ন হবে, কি কি করেছে জানেন? ওই যে আপনি দিছেন গণপরিষদ, তারপরে গণভোট, গণভোটেই কিন্তু এই অপশনটা পারলে আমাকে খুঁজে দেখেন তো, নির্বাচিত সংসদের মাধ্যমে, এইটাই নাই। কি হেলাল, কি বুঝাইতে পারছি? আপনি তো ঠিক আছে ওইটা দেন, আমি আপত্তি করছি না, আপনি ওইটা দিলেন, কিন্তু প্রথমে তো আপনি বা প্রথমে দেন বা শেষেই দেন, আপনার অপছন্দ, তাহলে শেষে তো দেবেন যে ভাই নির্বাচিত সংসদের মাধ্যমে, ওইটাই আপনি রাখেন নাই। জাতীয় সংসদ নির্বাচন তো আমি একটু আগে বললাম, আমি শুরুতেই বললাম, আপনারা তো কনফিউজ, শোনেন না, ওনারা এই প্রশ্নটা মানে কিসের মাধ্যমে হবে এইটাই রাখেন নাই। তাইলে আমি ওনাদের যা কোশ্চেন করে আসছি বলে অনিয়ারে বলছি, আমি এতদিন বলি নাই, ওনাদেরকে কোশ্চেন করছি যে আপনারা এইটা, তার মানে কি আপনারা কেউ আসলে প্রভোগ করে গণপরিষদ, গণভোট, সংবিধান পরিষদ এইগুলো নিতে চান, তো এটা সহজ জিনিস করেননি কেন?
তখন যা উত্তর দিল এর উত্তর আমি বলতে চাই না, নিশ্চয়ই বলবো। আমি ওনাদেরকে বলে এসেছি কি, এইটা অনিয়ারে বলি, না হলে ওইখানে যাবো কিনা এটা ভাববো। বলেছি দ্বিতীয় রাউন্ডে যদি আলোচনা করেন, এই যে বিতর্কিত যেটা ঐক্যমত্য হবে না দেখতে পাচ্ছেন, এগুলো আপনি সাইডে সরা রাখেন। যেগুলো এই যে এই কোশ্চেনগুলো নিয়ে আসেন, আপনি যদি মনে করেন এইটাই জরুরি জনগণ পক্ষে, আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি ভোটে আসেন, আপনি জিতে গেলে তখন করেন, কে আপনাকে ঠেকায়? আমরা তো তখন না বলবো না। তাহলে এইটাই তো গণতন্ত্রের রীতি। তা আপনি গণতন্ত্রের এই যে কার্যকরের জায়গাটুকু যতটুকু পারবো, হ্যাঁ আমাদের আকাঙ্ক্ষা অনেক থাকবে, কিন্তু এইবার কিন্তু গণতন্ত্রের এই পথ চলাটুকু যদি শুরু করতে পারি এইটা ভালো। শেষ একটা কথা বলে, আমাদের একটা দায় আছে রাজনৈতিক দলগুলো, অনেক সময় করতে পারছি না, যার জন্য ওনাদেরকে বলেছিলাম যে আমরা, আপনারা যদি এটা বলেন যে কোন ধরনের আচরণবিধি আমাদের করা উচিত, আমরা ক্ষমতায় গেলে কি করব, আমি নীতিমালার কথা বলছি না, মিনিমাম একটু পারস্পরিক করব, আমি অন্ততপক্ষে ওই যে দুর্নীতির জায়গাটা কি করব না করব, কথার কথা যতটুকু পারা যায়, পারস্পরিক আচরণ শ্রদ্ধাবোধ কি করব, এই রকমের যদি আপনারা একটা দাঁড় করাইতে পারতেন, এবং আমরা দলগুলো যদি সেলফ এই আচরণবিধি জনগণের কাছে নিতে পারতাম, তাহলে অনেক কিছু ঐক্যমত্য করে কিন্তু আপনি এই গণতন্ত্রের পথযাত্রার কাজটা করতে পারেন। আমরা দিব্য দেখছি এই 9-10 মাসে ওনারা সেটা করেন নাই, মানে অনেক কিছু কনফিউশন তৈরি করে রেখেছে। এটাই এই মুহূর্তের সংকট, এবং ছাড় না দেওয়ার এই সংকটটাই এখন তৈরি হয়েছে। জি, আমি একটু যেতে চাই গাজী আতাউর রহমান আপনার কাছে আবারও। সেটি হচ্ছে যে এই প্রশ্নটি উনি উত্থাপন করলেন, যে আশঙ্কাগুলি উনি করছেন যে সরকারের কোথাও না কোথাও উনি সদিচ্ছা, তার পারফরমেন্স, এগুলো সবগুলো নিয়ে ওনারা আসলে প্রশ্ন তুলেছেন। আপনি সেভাবে দেখেন কিনা? না, ওনাদের বিশেষ করে ওই স্প্রেডশিটের প্রসঙ্গটা এসছে, আপনি যদি একটু। সরকারের ইচ্ছা কি অনিচ্ছা কি এটা তো অন্তরের বিষয়, এটা আসলে বোঝা মুশকিল, কিন্তু বাস্তব হইল যে তারা ভালো করতে পারছে না, এটা স্বীকার করতে হবে যে যা তাদের করণীয়, যেভাবে করণীয় ছিল সেটা তারা ভালো করতে পারছে না, এবং কিছু অতিরিক্ত কিছু দায়িত্ব তারা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে, এবং কিছু বিষয় আছে যেগুলোতে ফাংশন না। এগুলো আমরা কিন্তু সরকারের সমালোচনাও করছি, তবে আমরা রাজনৈতিক দল হিসাবে, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করছি যে এই সরকারকে সহযোগিতা করা উচিত। তাদের ভুল ত্রুটিগুলো, যেগুলো অসঙ্গতি আছে, এগুলো আমরা দেখিয়ে দিব, এগুলো আমরা ধরিয়ে দিব, রাজনৈতিক দল হিসাবে ধরিয়ে দিব। আর সবচাইতে বড় দায়িত্ব হলো বড় দল হিসাবে বিএনপির, আমরা এটা মনে করি, এবং সেটা সরকারকে যেহেতু তারা সমর্থন করেছে, তাদের সমর্থন ছাড়া কিন্তু সরকার গঠিত হতে পারতো না। কারণ আমরা কিন্তু অনেকে চেয়েছিলাম জাতীয় সরকার, এই নুরুবাইও চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। 5ই আগস্টের আগে, বিপ্লব এই অভ্যুত্থানের আগেই আমরা বলেছিলাম যে জাতীয় সরকার, নির্বাচনকালীন জাতীয় সরকার, এটা আমাদের আরও 4-5 বছর আগের থেকে আমরা এটা স্লোগান দিয়ে আসছি মাঠে। তো সেই জাতীয় সরকারের ব্যাপারে এই 5ই আগস্ট অভ্যুত্থানের আগেও বিএনপি রাজি ছিল না। যাই হোক, পরবর্তীতে দেখা গেল সেটা সম্মত ছিল না। এখন যেহেতু একটা সরকার হয়ে গেছে এবং সেটা আমরা সবাই গ্রহণ করে নিয়েছি, মেনে নিয়েছি, তাদের কিছু কাজ তাদের করতে হবে। আর কিছু কাজ আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো যদি দলীয় সরকার আসে, আমরা মনে করি, জনগণ মনে করে, রাজনৈতিক দলগুলো মনে করে কোনো দলীয় সরকার এসে এই কাজগুলো করবে না। কারণ আমরা অতীতে দেখেছি, অতীতে কোনো দলীয় সরকার জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আসলে তারা সেই সংস্কারগুলো করে নাই, বরং তারা দলের স্বার্থে বা ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে বা কায়েমিবাদী কিছু গোষ্ঠীর স্বার্থে তারা কাজ করেছে। এই জন্যে আমরা বলেছিলাম, এবং যে প্রত্যাশাটা জেগেছিল যে কিছু মৌলিক কাজ, মৌলিক সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার তারা করে যাক। এই জন্যেই আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, এবং আমাদের এখনও পর্যন্ত আমরা ভাবছি যে তাদের দ্বারা হয়তো কিছু সংস্কার সম্ভব। এই জন্যই আমরা, এবং বিএনপিও তো সংস্কার কাজের জন্যে তাদের সমর্থন দিয়েছে, এবং সেই সংস্কার কমিশনে তারা কয়েকবার বসেছে, আলোচনা করছে, এবং সেটা এখনও চলমান। সব রাজনৈতিক দলই চাচ্ছে সংস্কার হোক, কিন্তু আমার কথা হলো যে এখানে আপনি শুরুতে যে কথাটা বলেছিলেন যে কেউ ছাড় দিচ্ছে না, তো এখানে আমি একটা রাজনৈতিক দল হিসাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দলীয় সরকারের মতো প্রতিপক্ষ বানিয়ে ফেলি, তাহলে তো আমরা তাদেরকে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের এগিয়ে আগানোর জন্য যে প্রত্যাশা তাদের, সেটা আমরা সেই রাস্তাটা তো বন্ধ করে দিব। এখন আমরা দেখেন বিএনপির আলটিমেটাম দিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তো এখন যেমন ওনারা বললেন যে জুনের যাইতে হবে কেন, তো ওনারা বলছে ডিসেম্বর থেকে জুন, এটা কিন্তু খুব বেশি একটা যে পার্থক্য, বিষয়টা এমন না, হয়তো 2-4 মাস 6 মাসের পার্থক্য।
তো এটা তো এই জায়গাটায় তো সমন্বয় করা কঠিন কোনো বিষয় না। তো এটাকে নিয়ে, এই আলটিমেটামকে নিয়ে একেবারে এভাবে আন্দোলন করা, এভাবে মানে সিনিয়র নেতৃবৃন্দ এভাবে বক্তব্য দেয়া এবং সেই একটা দলীয় সরকারের মতো ট্রিট করা, যে যারা আছেন তারা বিএনপিকে ধ্বংস করতে চায় এবং তারা একটা গোষ্ঠীকে প্রিভিলেজ দিচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হলো যে আজকে গতকালকে বিএনপির একজন সিনিয়র নেতা তিনি বলেছেন এই সরকার নাকি, এই ডক্টর ইউনূস নাকি মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। এই যে কথাটা উনি বললেন, এটা কাদেরকে বললেন? এটা তো আওয়ামী লীগের সরের কথা বললেন। মৌলবাদী তো আমরাও ভাই, আপনি একা আচ্ছা তাহলে বলেন হেলাল ভাই, এই যে কথাটা উনি বললেন যে এই সরকার মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে কেন? সরকার দীর্ঘায়িত করার জন্য। এটা 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 কেমন কথা? এই যে বিভক্তির রাজনীতি, এটা তো আওয়ামী লীগ করে গেছে। তো এটাও যদি যদি আমরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে যদি এই কথা শুনি, তাহলে কি মনে হয় যে তাদের চরিত্র তো আসলে পরিবর্তন হয় নাই। আগের মতো সেই বিভক্তির রাজনীতি, জিঘাংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এইটার সংস্কার দরকার। একটা দল, যেই দলটা প্রস্তুতি নিচ্ছে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, তারা যদি জাতিকে এখনই বিভক্তি করার জন্য এই জাতীয় উদ্ভট কথাবার্তা বলে, তাহলে বলেন আপনি। আমরা তো সরকার পক্ষের না, আমরাও তো একটা রাজনৈতিক পক্ষ। আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড চাই, আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই নির্বাচনের জন্য। আজকে যদি নির্বাচনের ডেট ঘোষণা দেওয়া হয়, তাহলে বলেন দেখি দেশের অবস্থাটা কেমন হবে? আপনি বলতেছেন যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, না একদম সব ঠান্ডা হয়ে যাবে, কিচ্ছু ঠান্ডা হবে না, ভালো সব দখল হয়ে যাবে। আপনি এখন পর্যন্ত যেগুলো দখল বাকি আছে সব দখল হয়ে যাবে। এখানে হেলাল ভাই যে কথা বললেন, কিছু আর্থিক অনিয়মের কথা বললেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, সারা দেশে লুটপাট চলছে, দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, কিছুই বন্ধ হয় নাই। আমাদের চরিত্রের কোনো পরিবর্তন গত 9 মাসে কিছুই বন্ধ হয় নাই। শোনেন আতাউর রহমান সাহেব, গত 9 মাসে আমাদের এই নতুন রাজনৈতিক দলের উপদেষ্টাদের দুর্নীতি দেখলেন না? 9 মাসে যদি দুর্নীতি এরকম হয়, তাহলে এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। 9 মাসে যে দুর্নীতিটা করলো এই উপদেষ্টা পরিষদের কিছু নেতৃবৃন্দ, আমি এত ডিটেল সবাই বুঝছে আমার বক্তব্য, তাহলে কত হবে দল হিসাবে আপনারা যদি ক্ষমতা এক সময় ছিলেন, 55 বছরের 50 বছরের রাজনৈতিক দল, এই 9 মাসে যে দুর্নীতি হয়েছে সবকিছু রেকর্ড ছাপিয়ে গেল। হেলাল ভাই, আপনারা যেহেতু ক্ষমতায় ছিলেন, আপনারা জানেন কোন কোন জায়গায় কিভাবে দুর্নীতি করা যায়, আপনারা হিসাব প্রকাশ করেন। তারা এইভাবে এই জায়গায় দুর্নীতি করছে, আমরা এগুলো বলবো। 9 মাসে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যে দুর্নীতির ক্ষতি একদম, এবং আমরা প্রধান উপদেষ্টা দিছি, অন্যান্য উপদেষ্টাদের একজনের কথা বলছি যারা এপিএস সহ। আর যদি আপনারা পত্রপত্রিকায় দেখেন, তাই দেখবেন গত 57 বছরে যে দুর্নীতি হয়েছে তার ডাবল দুর্নীতি হয়ে গেছে এই 9 মাসে। এখন দুর্নীতি 9 মাসে দুর্নীতি যেমন হয়েছে, ইন টার্মস অফ ইকোনমিক্স বলতে হবে না, কিন্তু চাঁদাবাজিও হয়েছে। এটাও কিন্তু চাঁদাবাজি তো ইন্ডিভিজুয়াল কেস, চাঁদাবাজি সবই আছে। না, চাঁদাবাজি শুভ কিবরিয়া ভাই এটা দেখেন, এটা একটা দার্শনিক আলোচনা। চাঁদাবাজি ইটস এ ইন্ডিভিজুয়াল কেস। না, এটা কিন্তু সাংগঠনিক শক্তি লাগে, চাঁদাবাজি করতে সাংগঠনিক শক্তি লাগে। না, এটা কিন্তু ঠিক না। চাঁদাবাজি কিন্তু আমি যা চাঁদাবাজি করতে পারবো না, আমি যা বাইরে চাঁদাবাজি করলাম, এটা কি আমি দলের হয়ে চাঁদাবাজি করলাম, আমার ব্যক্তি চরিত্রে চাঁদাবাজি করলাম? চাঁদাবাজি ব্যক্তি চরিত্রের ব্যাপার না, দলের নামে, দলীয়, সেটা দলের নামটা ব্যবহার করে, তার মানে দলীয় চাঁদাবাজি না, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আপনি দেখেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যে হচ্ছে কিছুই বন্ধ হয় নাই, হচ্ছে এবং মাত্রা কোন কোন ক্ষেত্রে আরো বাড়ছে। বিএনপি তো সেটা ডিনাই করছে না, হ্যাঁ বিএনপি সেটা ডিনাই করছে, কিন্তু আমি বলছি চাঁদাবাজি হলে এগুলো বন্ধ হয়ে যাবে। কেস অফ ইন্ডিভিজুয়াল, ইজ এ কেস অফ, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল অর পার্টিজ, ইট ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল এই কাজটা করে, এখন আপনি কি যখন মনে করছেন পার্টির নাম ব্যবহার করে, পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কিনা এইটা আপনি ঠিক আছে ভালো। এখন আপনি কি মনে করছেন নির্বাচনের ডেট ঘোষণা হইলেই এগুলো সব বন্ধ হয়ে যাবে? আমি এটা আমার ভিউজ, আপনার ভিউজ এটা থাকতে পারে। আমরা মনে করি নির্বাচনের যে চাঁদাবাজি বন্ধ হবে, যে পরিবেশ, চাঁদাবাজি করছেন কারা? গত 9 মাসে করলো কারা? গত 9 মাসে করলো কারা? আমি বললাম তো। আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনি একটু বলেন যে মাওলানা গাজী আতাউর রহমান একটা প্রসঙ্গ তুলেছেন, এটা আতঙ্কের প্রসঙ্গ, যে যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয় তাহলে উনি একটা ওয়ার্স্ট সিনারিও বললেন, এইটার সাথে আপনি একমত কিনা? নির্বাচনের ডেট ঘোষণা করলে দুইটাই হাইপোথেসিস হতে পারে। এক হলো যে নির্বাচনমুখী হওয়ার কারণে চাঁদাবাজিটা কমে যেতে পারে, আর দ্বিতীয়ত হলো যে চাঁদাবাজি যে আগে যেটা ছিল এটা মারাত্মক হারে বেড়েছে। আপনি জন আকাঙ্ক্ষা বলতে কি বুঝেন? আমি গ্রাসরুট লেভেলের সাথে আমি বলছি
এখন বাংলাদেশের সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে সাধারণ মানুষ। কোনো রাজনৈতিক কারা দল করছে? পুরো প্রশাসনকে জিম্মি করেছে, এটা বলার দরকার নেই, নাম ধরার দরকার নেই। কেনা জানে আজকে এমন একটা মামলা, হত্যা মামলা, এতজনের সাথে 200 থেকে 250 জন, এবং যে লোকের কাছে টাকা আছে তার কাছে গিয়ে চাঁদা চাওয়া হচ্ছে নির্দিষ্ট দল নাম কাটানো যায় না। নাম কাটানোর জন্য। বলে এমনকি আওয়ামী লীগের যে দাগি আওয়ামী লীগের, সে পয়সা দিয়ে নিরাপদে আছে। আর একটা নিরীহ মানুষ যার কোনো সামর্থ্য নাই, বা আজকে স্কুল কলেজ মাদ্রাসা এমন কোনো জায়গা নাই যেখানে একটা বিশেষ দল এখন ঢুকে আমি গেছে। একটা প্রশ্ন করি, এই যে দাগি আওয়ামী লীগের পয়সা দিয়ে নিরাপদে, এই পয়সাটা নিচ্ছে কি? পয়সাটা কে নিচ্ছে? এই যে উবায়দুল কাদের যে চলে গেল, তিনি বক্তব্য দিয়েছেন না, পয়সাটা কে নিয়েছে? উবায়দুল কাদের যে চলে গেল ইন্ডিয়ায়, কারা তাকে পার করে দিল? এটা আপনার দেখছেন না ওই যে সামাজিক মাধ্যমে, সত্যি মিথ্যা জানেন, পত্রিকাতে নিউজ না, আসছে। উবায়দুল আচ্ছা, কাদের এই সঙ্গে কথা কারা নিয়ে বলতে গেল? পারে, এটা আমার বিষয় হয় না। ভাই এই প্রসঙ্গটা আমি বলি, আমি আসলে কি করবো বলেন? জন কারণ এরা আকাঙ্ক্ষার যে সব বিষয়টা, ভাই বললো কথা বলে হাইপোথিসিস তো এরকমই। এখন হাইপোথিসিস ভাই, দেশ অস্থিতিশীল শোনেন, করার জন্য আপনার- এরা আরো মিথ্যা কথা বলবে। চাঁদাবাজির বিষয়টা আমি বলি, আমার যেটা ধারণা, বাংলাদেশ কিন্তু আরো মহা বিপদের দিকে ধাবিত হচ্ছে। কারণ যে স্বৈরাচারিতার থেকে আমরা মুক্ত পাইলাম, সেই স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা সফল বিপ্লব, আজকে আমরা একটা সম্মান করে বিপ্লব বলছি, 2 বছর পরে এটাকে বলবেন ছাত্র গন্ডগোল, ঝামেলা, হুজুগ, এইসব বলবেন। পৃথিবীতে 4-5টা যে বিপ্লব সফল হয়েছে, যে 4-5টা আমি একদম নথি ধরে বলতে পারি, তার মধ্যে এটা পড়ে না, কয়েক লক্ষ বিপ্লব ব্যর্থ হয়েছে। আজ থেকে 8 মাস আগে আমি বলছি এই বিপ্লব ব্যর্থ হইতে বাধ্য, এবং যে এর পরে যে সরকার আসবে আরও ভয়াবহ হবে, আরও বেশি স্বৈরাচার হবে, কিচ্ছু করতে পারবেন না। 1000টা সংস্কার দিয়ে কিছু করা সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কত পৃষ্ঠা জানেন? 18 পৃষ্ঠার। 240 বছরে একটা পরিবর্তন করতে হয় নাই। আপনি কিভাবে, নৈতিক চরিত্র যদি পরিবর্তন না হয়, নৈতিক চরিত্র পরিবর্তন আপনি কোনো কিছু আশা করতে পারেন না। শেয়ার মার্কেটে কি আপনার আজকে টাকা বন্ধ হয়েছে? আমরা যেটা বলছিলাম, এখন হলো কি, সরকারকে দোষারোপ করবেন, সেনাবাহিনীকে দোষারোপ, এগুলি যেই দোষারোপ করবেন সেই কিন্তু দেশের শত্রু। এখন এমন একটা সময় ঐক্যবদ্ধভাবে সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক দল সবাইকে একসাথে আসা উচিত ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলি একসাথে আসতে পারছে না। কি এমন ডিফারেন্স, ডিসেম্বর আর জুন, হয়তো বা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে 1 থেকে 1.5 মাসের বিষয়, কিন্তু এই জায়গায় সামান্যতম ছাড় দেওয়ার মতো আমাদের কারো মানসিকতা আছে? এটা কি গণতন্ত্র? মোটে এটা গণতন্ত্রের কোনো চর্চা না। আমি যেটা বলছি যে সরকারের কাজগুলির মধ্যে পদ্ধতিগত প্রবলেমটা হচ্ছে। এই দুটো সংস্কারের কথা বলেন, সরকারি অধ্যাদেশ যে পরিবর্তন হলো, জানেন এই ক্লজগুলো কি 4টা ক্লজ আছে। যদি সরকারের আনুগত্য না হয়, যদি সে আর কাউকে মানে করে, প্ররোচিত করে, বা ছুটি ছাড়া সে অনুপস্থিত থাকে, এই 4টা কারণ। এটা কি একটা সময় এই ধরনের সংস্কারগুলি করা? এনবিআর এর আজকে যে সংস্কার, এনবিআরকে ভেঙে 2টা অফিস করা হচ্ছে, তার ইফেক্টটা কি পড়ছে? আজকে মাত্র 10টা কন্টেনার আনলোড করা হয়েছে। এটা কোথায় ক্ষতিটাকে কোথায় গিয়ে করছে? আপনি এত বড় একটা সুরক্ষিত অবস্থা, তার মধ্যে শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা, এখন তো দরবেশ নাই, যাচ্ছে কোথায় তাহলে? আমি বলছি যে দেখুন, আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে দরবেশের স্ট্রাকচার তো বন্ধ হয় না, সেটা তো রিপ্লেস না, সেটাই না, চাঁদাবাজি ভাই যেটাই বল, যেই করুন না দরবেশ কেন, আসছে নানা ফর্মে। আগে 500 টাকা হলে, সরকারের আগে 500 টাকা হলে আমি দেখলাম ঐক্যমত আছে। আমি দেখেছি, এমনও দেখেছি, পরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। এই প্রথমবার কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে। আমরা প্রেস ব্রিফিংও করেছি যে, আমি ইন্টারভিউ একটা দিয়েছিলাম, 22 লক্ষ ভিউ হয়েছে এবং পছন্দ করেছে যে আমি বলেছি সেনাবাহিনী আন্ডার ইউটিলাইজ। আমি সেনাবাহিনী খুব দায়িত্বশীল পদের সাথে কথা বলেছি, বলছে আমার হ্যান্ডস টাইট, আমরা কিছু করতে পারি না। তার মানে বিষয়টা কি? তাহলে সাধারণ মানুষ আজকে যারা ঘরে ঘুমাতে পারছে না, ওই মামলাবাজি, ওই চাঁদাবাজি, ওই ধান্দাবাজি, দখলবাজি, আপনি কি চাচ্ছেন? এটার সলিউশনটা কি? এটার সলিউশনই কি আমরা আলোচনা করছি? সলিউশন হচ্ছে এখানে মেজর শুধু না, রাজনৈতিক দলগুলিতে যথেষ্ট সহনশীলতা বজায় দেওয়া উচিত ছিল। আলোচনা তো কখনো আসছেন না। সহনশীলতা হচ্ছে একদিনে হবে না। গণতন্ত্রের সবচেয়ে মূল কথাই তো সহনশীলতা। আর আমরা এটাকে গণতন্ত্র বলতে পারি না, এটাকে সদ্য গণতন্ত্র বলা হয়। এখানে সরকার বলবে গণতন্ত্র আছে, জনগণের কোনো ভোটাধিকার নাই। যারা গত 17 বছর 18 বছর ভোট দিতে পারে নাই, 18 বছর আগে যার বয়স, মানে আজ থেকে 14 বছর আগে যার বয়স 18 হচ্ছে, এখন সে 35 বছর, তাই না? সে ভোট দেওয়ার দেখলোই না কি জিনিস। তাহলে আপনি যদি বলেন যে জন আকাঙ্ক্ষা কি, মানুষ আরামে ঘরে ঘুমাতে চায়, নিত্য পণ্যের দ্রব্যর দামটা কম চায়, এবং ভোট যখন আসবে উৎসবের সাথে ভোট দিতে চায়, এই সব ক্ষেত্রে না সরকার সঠিক পদক্ষেপটা নিচ্ছে, না রাজনৈতিক দলগুলি সহনশীলতা দেখাচ্ছে। কোনো রাজনৈতিক দল 1 বিন্দু ছাড় দেয় নাই। সুতরাং সাধারণ মানুষের জন্য যা কপালে দুর্ভোগ আছে, এটা আরও বাড়বে, জিওমেট্রিক্যাল হারে বাড়বে। আমি বলে রাখছি, এদেশের আরও একটা বিপ্লব দেখেন আপনি,
এদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে, কিন্তু পালাতে হয় ঝাঁটা পেটা খেয়ে একদম পিছনে লক্ষণ সেনের দরজাতে পালাতে। কেন? আপনারা যে এত বড় বিজয় নিয়ে আসেন, আপনাদের এই দুরবস্থা কেন? কারণ একটাই, যে প্রতিশ্রুতি দেয়, যে জন আকাঙ্ক্ষার কথা বলে, ফিরে গিয়ে সব ভুলে যায়। বাংলাদেশের রাজনীতির সাথে মাছের খুব মিল আছে। মাছের পচন শুরু হয় মাথা থেকে। আমাদের যত বড় রাজনৈতিক নেতা, তার তত বড় দুর্নীতি, তার তত বড় চরিত্রহীনতা, তার তত বড় অর্থ কেলেঙ্কারি। আর আমরা সাধারণ মানুষ যারা, তারা হলাম বডি, আত্মবিস্তৃত, অল্পদিন পরে ভুলে যাই। ওই মাছ যখন বড়শিতে ঠোকর খায়, আঘাত পায়, আবার ফিরে এসে ওই বড়শিতে ঠোকর দেয়। এই হলো অবস্থা। বলতে শুরু করেছেন, রাজনৈতিক দল করেছেন, আমি রাজনৈতিক দল করেছি, আমি রাজনৈতিক দল করেছি। আমার অনুগ্রহপূর্বক আমার একটা সুযোগ দেন। আমরা বলেছি আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, একটা সিটও যদি সামনে না পাই কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ, অর্থ পাচারকে আমরা দলে নেব না। নন পলিটিক্যাল গভর্নমেন্টও যে আপনার অর্থ পাচার, দুর্নীতির সাথে জড়িত, তা তো আমরা ওয়ান ইউলার দেখছি, এখনো দেখছি। সুতরাং নন পলিটিক্যাল লোকও কিন্তু এই করাপশনের সাথে ভেরি মাচ ইনভলভ। উনি তো বললেন, আমি তো অস্বীকার করছি না, আমি বলছি পদ্ধতিগতভাবে। দেখুন, আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আমার দল থেকে নৈতিক সমর্থন দিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগ বলে কথা না, কোনো স্বৈরাচারকে আমরা সামনে আসতে দিতে চাই না, এই জন্য আমরা বন্ধ করছি। কিন্তু পদ্ধতিটা কি? ওখানে কিছু লোক আন্দোলন করলো, আপনি বন্ধ করে দিলেন। আপনি নির্বাহী আদেশে জামাত ইসলামকে যখন লাস্ট বন্ধ করলেন, এটাকে বলা হচ্ছে যে এটা নির্বাহী গর্ভপাত। প্রফেসর সলিমুল্লাহ খান একটা কথা বলেছেন, পৃথিবীর ইতিহাসে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে বন্ধ করতে পারে নাই। তাহলে আমি বলছি পদ্ধতিগত ভুল আছে, এই জায়গাটা ভুল আছে। বাট একটা কথা, সকলে আমাদের দেশকে বাঁচাতে হলে দোষারোপ করে হয় না। চাইনিজ একটা প্রবাদ আছে, যে নিজেকে অন্যকে মানে দোষারোপ করে, সে কোনোদিন গন্তব্যের চেহারাই দেখে না। যে নিজেকে দোষারোপ করে, সে মাঝামাঝি যায়। যে কাউকে দোষারোপ করে না, সেই শুধুমাত্র গন্তব্যে যায়। আমাদের এখন উচিত কাউকে দোষারোপ না করে, এই যে ধরেন আমরা আলোচনা করছি, খালি সমালোচনা করে যাচ্ছে, সামনে কিভাবে আগাবো, সামনে কিভাবে নির্বাচন করা যাবে, কিভাবে দেশের অর্থনীতি ভালো হবে, এটা নিয়ে আপনি আজকে আলোচনার 10 মিনিট আপনি এই সময় দিচ্ছেন। বাকি পুরো সময়টা হচ্ছে কে কি করেছে, কার কি বদনাম, কার এইদিকে। সো এইভাবে কোনো জাতি আগাতে পারে না। এটাই হচ্ছে আমার বক্তব্য। শুভ ভাই, সামনে কি করণীয়? যেহেতু আমরা ভালো আলোচনার মধ্যে এসে গেছি, একটা বিষয় হচ্ছে যে হেলাল ভাই এবং প্রিন্স ভাই ডক্টর ইউনূসের ব্যাপারে যে সমস্ত অভিযোগ তুলেছেন, তার অর্থনৈতিক সততা বা অন্য বিষয় নিয়ে, মানে এটা এখন এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের পলিটিক্যাল সাইকিটা কি, যে ইউনূস সাহেব একজন করাপ্ট মানুষ, সুতরাং তাকে আর আসলে দায়িত্ব দিয়ে রাখা, তার হাতে আপনি নির্বাচন কিভাবে ফেয়ার নির্বাচন চান? মানে আগামী দিনে যদি উনি ওনাকে নির্বাচনেরই দায়িত্ব দেন, সবাই মিলে যায় বলেন না আপনি থাকে নির্বাচন করেন, তাহলে তো এখন উচিত তার দ্রুত তার পদত্যাগ দাবি করে অন্য কাউকে রিপ্লেস করা। কারণ যে লোকের ব্যাপারে এইসব অভিযোগ আছে, সেই লোককে দিয়ে আপনি কিভাবে একটা ফেয়ার নির্বাচন করবেন? সেক্ষেত্রে তার মারাত্মক সংকট হতে পারে। আমি বলছি না, সংকটের পথে তো আমরা আছি, সংকট হবে সেটা কিন্তু আমরা কেউ ধারণা করছি না। সংকটের পথেই তো আমরা আছি, আমরা তো সংকটের বাইরে নাই, সংকটের মধ্যেই আছে। এবং আমি আপনার সাথে কিছুটা, যদি নিজেও আপনি একজন রাজনৈতিক দলের, আমি মনে করি এই সংকট উত্তরণের প্রধানতম দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই। এবং সেখানে শুভ ভাই, আপনি যেটা বললেন, সরকারের কি কোনো এখানে দায়িত্ব নেই? আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলো করাপশন করছে, তখন রাজনৈতিক দলগুলোকে বলবে না যে বর্তমানে যারা আছে তাদের যে করাপশন, এটা বলবে না আমরা চেপে যাবো? না না, এটা কিছু, কিন্তু আপনি এই করাপশনের কথা বলে কি আপনি পুরো সিস্টেমটাকে যদি না কলাপস, আচ্ছা ধরেন আপনি যদি করাপশনের কথা বলে রাজনীতিকে ধ্বংস করতে চান, রাজনীতির সাথে দেশ চলে না। রাজনীতির সাথে দেশ চলে, উইদাউট পলিটিক্স ইজ দেয়ার এনি কান্ট্রি? এগুলো তো ভাই গ্রামাটিক্যাল কথা। এই গ্রামাটিক্যাল কথার মধ্যে কি ইউনূস সাহেব আছে? ধরেন ইউনূস সাহেবের সরকার, এটা কি আপনার ডেমোক্রেসির মধ্যে আছে কোথাও? কেন এটা আসলো? ইন্টারিম গভর্নমেন্টের ব্যবস্থা না, ইন্টারিম আমাদের দেশে তো 3 বার হয়ে গেল। এটা তো একটা বিপ্লব পরবর্তী সরকার। এটা তো বিপ্লব না, এই যে আবার বলছো এটা কি বিপ্লব? সেটা আপনার ব্যাখ্যা, আমার ব্যাখ্যা যে বিপ্লবী। এটা কেন বিপ্লব হলে তাহলে থাকে কি করে ক্ষমতায়? সংবিধান থাকে কিভাবে? সংবিধান থাকে কি করে? আপনারা আজকে এসে বলতেছেন বিপ্লব না, কিন্তু 5ই আগস্টকে আপনারা এটা তো বিপ্লব বলেছেন, আপনারা সমর্থন দিয়েছেন এই সরকারকে। পলিটিক্যাল রেটরিক আর পলিটিক্যাল ডিসকোর্স টোটালি ডিফারেন্ট। ওটা একটা আলাদা আলোচনা। আমি যেটা বলতেছি, আজকে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ওই যে 4 জন ছাত্র বিষপান করেছে, চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে দেখতে গিয়েছিলেন বিএনপির রিজভী ভাই। তো ওইখানে একটু আগে দেখলাম, ফুটেজ দেখলাম, যে ওই ছেলে প্রশ্ন করছে যে আমার যে এই অবস্থা, আপনারা এক একজন আসেন কথা বলে যান আর খালি নির্বাচন করেন, আমার অবস্থার পরিবর্তন কই? তো এইটা হলো জনমানুষের, যে কথাটা ভাই বলেছেন, জনমানুষ এখন একটা বিপজ্জনক আশঙ্কা নিয়ে আছে এবং তাকিয়ে আছে রাজনৈতিক দলদের দিকেই, হেলাল ভাইদের দিকেই তাকিয়ে আছে। ডক্টর ইউনূসের কি কোনো দায়িত্ব নেই বাংলাদেশের ওই ছেলেটা? ডক্টর ইউনূসকে ঠিক করার দায়িত্ব আপনারা তো করছেন। আমরা তো বলছি যে আপনি পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, যে প্রক্রিয়া করছেন, মানুষের ভোটের রাইটটা, ভোটিং রাইটটা অন্তত দেন মানুষের। ভোট তো আপনি দিবেনই, উনি তো আজকেও বলেছেন যে ভোটের কথা, উনি তো 30 তারিখ বলেছেন। আপনারা তাহলে যাই বলেন। 30 তারিখ কবে বলছে? হ্যাঁ,
30 তারিখ বলছে। 30শে জুন 30 জুন 25 ডিসেম্বর থেকে জুন তো বলেছে। ওর পরে যাবে সেটা না, বলেন বললাম। 30 25 মাসের জায়গায় তারিখ ডিসেম্বর বলেছেন আর কি। 30শে জুন ফিক্সড করেন না, না, জুনের মধ্যে কেন বলেছেন। তার আমরা ডিসেম্বরের আগে না কেন? এই হেলাল ভাই, ব্যাখ্যাটা তাকে দেওয়া উচিত, হেলাল ভাই, ডিসেম্বরের আগে না কেন? আমরা তো ক্ষুদ্র মানুষ, আপনারা তো বৃহৎ রাজনৈতিক দল, না, না, আমাদের একটু কথা বলার সুযোগ দেন। প্রথম কথা হচ্ছে আপনারা তো আপনাদের দাবি জানিয়ে এসছেন, আপনারা তো বলে আসছেন, ডেডলাইন দিয়ে আসছেন। আপনাদের দাবি যদি সে না মানে আপনারা অ্যাকশনে যান, মানুষ তো দেখছে। আমি বলছি আপনাদের সমস্ত আচরণ, আপনারা এখন মনে হচ্ছে শুধু কর্মীদের জন্য দল, জনগণের জন্য যে দল, সেই আচরণ জনগণ হিসেবে মানুষ রিয়েলাইজ করছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। মানুষ কিভাবে রিয়েক্ট করছে সেটা একটা দেখার বিষয়। মানুষ কিভাবে এই যে গন্ডগোলগুলো হচ্ছে, এই যে রাজনৈতিক এই যে পলিটিক্যাল ক্যাওয়াসগুলো হচ্ছে, এই যে ধরেন সচিবালয়, অনেকের ধারণা যে এগুলোর সঙ্গে পলিটিক্যাল ইন্ধন আছে। পলিটিক্যাল ইন্ধন ছাড়া এই জিনিস এইভাবে একেবারে সামারাইজ হতে পারে না। অতীতে আমরা দেখেছি যে সমস্ত আন্দোলনের পিছনে কোনো না কোনো পলিটিক্যাল ইন্ধন থাকে। এই জন্যে বলছি যে দেশ আসলে একটা, ধরেন কালকে যদি একটা খারাপ কিছু হয়, আচ্ছা, পলিটিক্যাল পার্টিদের এই গন্ডগোল করে ওদের বেনিফিটটা কি আপনি বলেন? বরঞ্চ সরকারের কিছু বেনিফিট আছে। হয়তো সরকার এই ধরেন টার্মোয়েলকে ব্যবহার করে হ্যাঁ। তার ক্ষমতাকে লিঙ্গারিং করা, নির্বাচনকে লিঙ্গারিং করতে পারে। যেমন দেখেন, তার আজ ক্ষমতা থেকে 5 লিঙ্গারিং মাস কিভাবে আগে করবে? আমরা তার কোনো জানি, দল আছে, লোক আছে, আজ কিভাবে থেকে 5 ক্ষমতা মাস আগেও লিঙ্গারিং জানি যে আমরা এত থেকে নির্বাচন করব। দিন যত যাচ্ছে নির্বাচনটা আনসার্টেনিটি চলে যাচ্ছেন। আপনি দেখেন আজকে যে আলোচনাটা করছি, আমরা 5 মাস আগে আলোচনা করিনি যে নির্বাচনটা হবে। এখন সরকার সেইখানে কি আপনাদের কোনো রোল ছিল না? আমাদের যে আপনারা কি রোল, কোনো রোল ছাড়াই এই জায়গায় চলে আসলো জায়গাটা? আমাদের কি রোল বলেন? আমরা তো সমস্ত নির্বাচন চাচ্ছি। রাজনৈতিক দলগুলো এক হয়ে আপনারা এটাকে প্রোটেক্ট করতে সমস্ত পারছেন না? রাজনৈতিক দল কিভাবে এক হয়? যে প্রিন্স ভাই একটা কথা বললো, আমার ইডিওলজির সাথে নুরুর ইডিওলজি কিভাবে মিলে বলেন? ইডিওলজি এক জিনিস, আর আপনার একটা নির্বাচন সামনে হবে না, বিপদ হবে, সেটা এক জিনিস। আমরা তো বলছি যে নির্বাচন না সরকারকে তো হয়, একটা উদ্যোগ নিতে হবে। সরকার, আপনি বলেন, আমি সরি আমি আলোচনার মধ্যে না, একটা খালি প্রশ্ন করি, এই সরকার এই কয় মাসে কোন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে? করে নাই। উনি যে পদত্যাগ ভুল করবে ওইটা আমাদের উনি আলোচনা বিপদে করছিল। পড়লে ডাকে। উনি পদত্যাগ কথা বলছেন করার না, নাটক আপনারা করে। যে- আপনারা যে যান, দেখা করেন, আপনারা কি আপনাদের বলেন? মধ্যে ইনফরমেশন গ্যাপই আছে। না, না, আপনারা যে যান, দেখা করেন, আকাঙ্ক্ষা, কি বলেন? প্রিয়া ভাই, বাস্তবতা উনি এক না। পদত্যাগ করবে, এটাকে আমাদের সাথে আলোচনা করা দরকার ছিল না? দরকার ছিল না আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে? না করে তিনি একটা রাজনৈতিক, একটা সামাজিক শক্তির সাথে আলোচনা করে বলে আমি পদত্যাগ করবো। মানে সেই লিঙ্কটা তো আপনাদের কেটে গেছে নিশ্চয়ই, না হলে তো আগে তো আলোচনা করতো, আগে তো আলোচনা করতো, এখন করছে না কেন? এটা ঠিক হলো আপনার, তাই বলেন? ওনার এই নাটকটা করা দরকার ছিল। এই যে আপনি নাটক বলছেন, যে লোক নাটক করছে তার নেতৃত্বে আপনি কিভাবে নির্বাচন করবেন? সে তো আরো নাটক করে আপনাকে ডুবাই দিবে। না, আমরা তো সেটা বলছি যে আপনি যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করেন। জি তাহলে আপনারা অনাস্থা নেন, তার বিরুদ্ধে প্রকাশ্য অনাস্থা শুভ্র, আমি নিয়ে আবার জনগণকে একেবারে বলেন শেষ যে দিকে আবার আসবো। আমাদের এটা তো আপনি আরেকটা বক্তব্য দিলেন যে না, না, আরেকটা আপনি যে বক্তব্য লোককে দিলেন। বারবার আপনি বলছেন যে নাটক করছেন, সে তো আগামী দিনে না, আপনাকে উনি নিয়ে নাটক করবে। পদত্যাগের নাটকটা কিন্তু অনেক নাটক করছেন, জি, জি। এই জন্য বলছি নির্বাচনটা দেন, সব নাটক বন্ধ জি, হবে। সুভাই, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর, আমাদের অনুষ্ঠানে একেবারে মধ্যভাগে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি আলোচনাটা শুনেছেন। আসলে একটা সংকটের মধ্য দিয়ে তো আমরা যাচ্ছি, তো সেই সংকটের আসলে সমাধানটা কিভাবে হবে? আমি শামীম ভাইয়ের কথায় একটা কথা বলি যে টকশোতে আমিও যাই, তবে আগে তো আমরা অ্যান্টি গভর্নমেন্ট ছিলাম, গভর্নমেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করাই আমাদের একটা কাজ ছিল, কারণ আর ওই গভর্নমেন্ট কোনো মানুষের জাতের গভর্নমেন্ট ছিল না। তো এখনকার যে গভর্নমেন্ট, এটা তো আমাদের সমর্থিত গভর্নমেন্ট, বা আমরা নিয়ে আসলাম এটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। এখনকার বোধহয় আমাদের অন্তত আলোচনাটাতে মানে প্রবলেম অ্যান্ড সলিউশন বেস করা উচিত, প্রবলেম নিয়ে ডিসকাস, সলিউশনের কিছু ওয়ে নিয়ে, যেগুলো ভাই বলছি একমাত্র বেশিরভাগ টকশোতে একেবারে নেতিবাচক দিকগুলোতেই আলোচনা হয়, পজিটিভ কিছু আর কি হয় না। সেই দিক থেকে আমি বলবো যে আলোচনাতে একটা পজিটিভ পার্ট থাকা দরকার আর কি। তো আজকের এই আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, অনেক দিন ধরেই সেম কথাগুলো বলছি। আর আমি আসলে একটা মিটিংয়ে ছিলাম, ফোন অফ করে আমি খেয়ালও করিনি যে এত ডিলে হয়ে গেছে। তো ভাই যেটা বলছিলেন যে 4 জন আহতদের বা 20 পানের আন্দোলনকারীদের রেফারেন্সের কথা বলে, প্রথম কথা হচ্ছে ইউনূস স্যারকে দোষারোপ আমরা করতে চাই না, বা গভর্নমেন্টকে আমরা কেউই দোষারোপ করতে চাই না। সহযোগিতা করে এই সময়ে যে কাঙ্ক্ষিত সংস্কার এবং যে জনপ্রত্যাশা, একটা ইন্টারিম গভর্নমেন্ট তো চাইলে অনেক কিছু করতে পারবে না, যতটুকু মিনিমাম বা ম্যাক্সিমাম করতে পারে, আমরা বলছি যদি ম্যাক্সিমাম করতে পারে ওইটা করে ওই সংস্কার কিংবা পরিবর্তনের একটা পার্ট ডেমোক্রেসিকে রিস্টোর করা। সেই জন্য এখন আমরা অনেক রাজনৈতিক দল মনে করি যে একটা ফেয়ার ভোট করার জন্য যেই সংস্কারগুলো দরকার, জনপ্রশাসন কিংবা ইলেকশন কমিশনকে ক্ষমতা দেওয়া, এই ধরনের কিছু কাজ, পাশাপাশি মৌলিক কিছু সংস্কার, যেমন আমরা বলছি সব সরকার আমলে দেখি যে টেলিভিশনগুলো অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করা হয়, এই কথা বলা যাবে, এই আলোচককে ডাকা যাবে, এইগুলো দেখানো যাবে না। একটা স্বাধীন গণমাধ্যম, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট
জুডিশিয়ারি, যে বিচার বিভাগের উপরে কেউ ছড়ি ঘুরাতে পারবে না, এইরকমের কিছু মৌলিক সংস্কার যেটা আমরা প্রত্যাশা করি। প্রকৃত অর্থে আমাদের সিনিয়র পলিটিশিয়ান সবাই, আপনারা যদি রিকল করেন কিছু ব্যাক হিস্ট্রি, এইটা কিন্তু 111-এ অনেকখানি এই সংস্কারের আলাপ আলোচনা হয়েছে। যেমন পুলিশ সংস্কার, ইউএনডিপির আপনার তত্ত্বাবধানে অংশ নিয়ে বিস্তর একটা কিন্তু গাইডলাইন দেওয়া আছে। তাহলে এই সংস্কার কিন্তু 9 মাসের এত সময় নেওয়ার দরকার ছিল না। চাইলে অনেকখানি এই 9 মাসে অনেক কিছু এক্সিকিউট করতে পারত, কিন্তু কেন হচ্ছে না আমরা বুঝতেছি না। আর সেকেন্ড কথা হচ্ছে 9 মাসে এই সরকারের প্রধানতম কাজ হওয়া উচিত ছিল এই গণ অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা করা। কিন্তু এই গত 5-7 দিন আগে 9 জনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে, মানে বরিশালে আঞ্চলিক ভাষাতে পাইন মাইরা তারপরে থাইল্যান্ড পাঠাইছে। তাদের এই যে ক্ষতিটা হয়েছে, এতদিন ধরে যে এখানের প্রকৃত চিকিৎসাটা পায় নাই, 9 মাস পর একজন রক শুকাই গেছে, মানুষ শুকাইয়া পাটকাঠি হয়ে গেছে, তারপরে এখন তারা থাইল্যান্ড পাঠাইলেন। তো তাহলে এখন তো এই আমাদের সর্বজন শ্রদ্ধেয় নোবেল বিজয়ী আমাদের সম্মানিত পাত্র আমাদের ডক্টর ইউনূস, তাকে সমালোচনা আমরা করবো কেন? সে হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট, সে এরকমের একজন উপদেষ্টা বেছে নিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা, যিনি এটা পারেন নাই, চিকিৎসাটা ম্যানেজমেন্ট করতে পারেন নাই। কতগুলো ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ওই আহতদের তালিকায় 9-6 করেছে, এমনকি যুবলীগের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা এই জুলাই যোদ্ধার তালিকায় নাম উঠেছে। তাহলে এই মিসম্যানেজমেন্টটা কেন হবে? এই দায়িত্ব সরকারকে নিতে হবে। তারপরে আপনি চাঁদাবাজির কথা বলছেন, এটা খুব বহুল চর্চিত কথা, আমরাও বক্তব্য বলি চাঁদাবাজির দূরত্ব বন্ধ করতে হবে, বিএনপি বলে, জামাত বলে। কিন্তু এইখানে আমি মনে করি যে চাঁদাবাজি কিংবা দখলবাজি কোনো একটা দল করছে না। আজকে সত্য কথা বলতে গেলে প্রত্যেকটা মিডিয়া হাউসে যদি যাই, এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাত তার লোক ঢুকাইছে, এনসিপি তার লোক ঢুকাইছে, মানুষ বলতেছে বিএনপিরে শিল্প কলকারখানা প্রতিষ্ঠানে যাবেন, বিএনপি আওয়ামী লীগ বড় দল, দীর্ঘদিনের কালচারে তারা, আরও তো অনেক দল আছে, এইগুলো কিন্তু আলোচনা আসতেছে না। বাগবটরা কিন্তু সবাই বিভিন্নভাবে পাচ্ছে এবং করতেছে। এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে একটা পলিটিক্যাল পার্টি সে লাইবিলিটিস থেকে আমরা সবাই ধরতাম যে এই পলিটিক্যাল পার্টি করতেছে। তাহলে এখন এই যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি, ভাই যেটা বলছে ঠিক, যে চাঁদাবাজি বা দখলবাজি আপনার হাউসে আরেকজনকে সরাই আরেকজনকে ঢুকাইবে, ওটার পাওয়ার লাগে। তো তাই এই পাওয়ার যাদের কাছে, এটা তো যারা করছে, আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে, সরকার দেখতেছে, সরকার কেন ধরতেছে না? এই দায়টা তো সরকার, বিএনপি তো বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না? তাহলে এইখানে তো সরকারকে ব্যবস্থা নিতে হবে। বিএনপি পন্থী বলতে গেলে 5ই আগস্টের পর পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, ডিবির কমিশনার সব তো সরাইয়া 15-16 বছর অবসর থেকে আইনে বসাইছে সরকারের আমাদের যারা দায়িত্বে আছেন তারা। তাহলে তারা এখন কেন প্রশাসন এগুলো চেক দিতে পারছেন না? তো এই কারণে আমি বিএনপির শুধুমাত্র দায় এখানে দিব না। আর মব তৈরি করে যে বিভিন্ন জায়গায়, সেদিন রাত 12টার সময় ধানমন্ডিতে কে দিয়েছে? কেউ বলছো ছাত্রলীগ করছে, এখন নতুন এনসিপিতে যোগ দিছে। তারা কে অধিকার দিয়েছে আরেকজনের বাসায় রাত্র 2টার সময় যাইয়া, দিনের বেলা নাকি 5 কোটি টাকা চাইছে, দেয় নাই, রাতে যে এসে ফাঁসিবাদের দোষর হয়ে গেছে। এই সচিবালয়ে আন্দোলন করছে কর্মকর্তা কর্মচারীরা। শুনুন, মুদ্রার 1 পিঠ দেখলাম না, 2 পিঠই দেখতে হবে। যে এই অধ্যাদেশ এখানে দেওয়া হয়েছে, এইটা পলিটিক্যাল গভর্নমেন্টও দিতে সাহস করে না, যে তারা কর্মস্থলে অনুপস্থিত থাকলে চাকরিচ্যুত করতে হবে। তার মানে ধরেন কোনোভাবে এখন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, আমরা বলছি যে সরকারি যে 20টা গ্রেড, এখনো 8,200 টাকা বেতন চাকরি, সরকারি চাকরিজীবীদের গ্রেড আছে। 8,200 টাকায় একটা মানুষ ঢাকা শহর ব্যাচেলর চলতে পারে? 8,200 টাকায় তারা আপনি গ্রেডে বেতন দেবেন? আমরা বলছি বেতন গ্রেড কমিয়ে 5 থেকে 7টা বা 8 থেকে 10টা করা দরকার। তাহলে এটি বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে পারে। পলিটিক্যাল গভর্নমেন্ট করে 16 বছর হাসিনা ছিল, 16 বছর নানানভাবে করতে পারে, এখন তো দাবি জানাইতে পারে, সরকার সেটা যৌক্তিকভাবে ডিল করবে। সেইটা না করে আপনি চাকরিচ্যুতির হুমকি দেবেন, তাহলে তারা আন্দোলন করবে না। তারপর 25 যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের যে আন্দোলনটা করেছে, শুধু অ্যাডমিন ক্যাডার থেকে সব গণহারে সচিব হচ্ছে, সেখানে কৃষি ক্যাডার, মৎস্য, অন্যান্য ক্যাডারের যৌক্তিক দাবি যে ভাই আমরাও তো একই পরীক্ষা দিয়া একই সিলেবাসে এই প্রশাসনে আসি, তাহলে আমরা কেন সচিব হইতে পারবো না? আমাদের কেন এডিশনাল সেক্রেটারি হইতে পারবো না? সব অ্যাডমিন ক্যাডাররা কেন খবরদারি করবে? দাবি যৌক্তিক না? এখন বিএনপি আওয়ামী লীগ করে নেই, তাহলে ইউনূস সরকারের কাছে এটা জানাইতে পারবে না? আপনি তাদেরকে চাকরিচ্যুত করবেন? এখন তারা আন্দোলন করছে, সেটা বসেন, আলাপ করেন। কালকে ভাই যেটা বলেছে, আমরা ডক্টর ইউনূসের কাছে যে ওই ভাই বলেছে, এটা শেষ পর্যন্ত বিএনপিও কিন্তু বলছে যে আমরা ডক্টর ইউনূস সাহেব থেকেই একটা নির্বাচন করবেন, আমরা এটা চাই, আমাদের প্রত্যাশা ডিসেম্বর, প্লাস মাইনাস আগে পরে হতে পারে। তাহলে সবাই কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সম্মানটা রাখছে। তাহলে এই আন্দোলনকারীরাও ডক্টর ইউনূস কিংবা তার সরকারের প্রতি তাদের ভরসা আছে। একটু কথা বলতে হবে তো। আপনি ছাত্রদের লেলাই দিলেন, এইখানে ছাত্র নেতারা হুমকি দিচ্ছে যে সচিবালয়ে জুলাই হবে,
বন্দরে জুলাই হবে, জুলাই সচিবালয় জুলাই করে কোন গোড়ার ডিমটা করবা, বন্দরে এই কোন জুলাই করে কোন গোড়ার ডিমটা করবা, এদেরকে পিটাইয়া সরাইয়া চাকরি থেকে আউট করে তোমাদের লোক ঢুকাইবা। কয়েকদিন রাজনীতি কইরা যেটা ভাই বলছে একজন, এটা কি প্রত্যাশা ছিল? আজকে আমরা লজ্জিত হচ্ছি যে আমরা একই সাথে একসাথে রাজনীতির জন্য তরুণ উপদেষ্টার শেখ হাসিনার পেয়নের গল্প শুনছি যে 400 কোটি টাকার মালিক হয়েছে। এটাকে হাসিনা জানতো না? আজকে একজন উপদেষ্টার এপিএস 311 কোটি টাকার দুর্নীতি আপনারা চিন্তা করতে পারেন, এবং এলজিআইডির মতো ভারী মিনিস্ট্রি দিয়ে রাখছে। জীবনে মিনিস্ট্রি অভিজ্ঞতা নাই, 2টা মিনিস্ট্রি, এলজিআইডির মতো একটা ভারী মিনিস্ট্রি। কি অর্জন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমরা যদি মন্ত্রণালয় ধরি, আমরা নেগেটিভ আলোচনা না, পজিটিভ ভাবি, আমরা তাদের কাছ থেকে তো কিছু পজিটিভ এক্সাম্পল আমরা দেখতে চাই, তারা কি করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো গতকালকের সব দলগুলোর আলোচনা, মৌলিক আলোচনা ছিল উপদেষ্টা পরিষদ সংস্কার করা, বিতর্কিতদেরকে বাদ দিয়ে, বিশেষ করে 2 ছাত্র উপদেষ্টা যেহেতু তারা একটা দল গঠন করেছে, এখন আর তাদের নিরপেক্ষতা নাই। এবং যেহেতু মার্কেটে একটা কথা প্রচলিত আছে যে ডক্টর ইউনূস প্যাট্রোনাইজ করতেছে এই ছাত্রদের দলটাতে, তাহলে ইউনূসকে আমরা বিতর্কের বাইরে রাখছি। তাহলে তার উচিত হবে যে তাদেরকে, তাদের দল করেছে, গভর্নমেন্টের বাইরে থাকুক। আরও যে 2-1জনের বিরুদ্ধে বিতর্ক আছে তাদেরকে সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, এবং নির্বাচন নিয়ে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। শুনে এখানে আমপাবলিক যেভাবে রাষ্ট্রকে দেখে বিএনপি সেভাবে দেখবে না, আর্মি সেভাবে দেখবে না। আমরা একদম আর্মি যেই কথাটি বলছে যে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত করিডোরের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবো না। আর্মি ঠেলাটা বুঝতেছে যে চট্টগ্রাম থেকে ঠেলতেছে, সীমান্ত থেকে ঠেলতেছে, ওটা টকশোতে পেয়েছে সবাই বুঝবে না, ওটা ছাত্ররা বুঝবে না যে কোন দিকে ধাক্কাধাক্কিটা হচ্ছে। কাজে আর্মি এই জন্য বলছে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া পরিস্থিতি ব্যালেন্স করা যাচ্ছে, নিউট্রাল করা যাচ্ছে না। বিএনপি বলছে, আমরা বলছি সেই ক্ষেত্রে ইলেকশনের ডেট নিয়ে যেহেতু অস্পষ্ট তৈরি, সেই জন্য আমরা বলছি যে আপনি আল্লাহর হস্তে জানুয়ারি করেন, ফেব্রুয়ারি করেন, মার্চ করেন, এপ্রিল করেন, একটা মাস বলেন, একটু পাবলিক সান্ত্বনা পায়। একদম শেষ রাউন্ডে সবার কাছ থেকে আমি 30 সেকেন্ড শুনবো, প্রশ্ন করছি না, আপনারা আসলে এই সলিউশনটা যদি বলেন। শোনেন, দেশ গঠনের স্বপ্ন নিয়ে যে অভ্যুত্থানের পর যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা এখন আমার কাছে মনে হচ্ছে সমস্ত অবস্থা দেখে যে এখন দেশ রক্ষা করাই সলিউশনটা। সুতরাং সলিউশন হলো যে একটা জনপ্রতিনিধি জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিলে সবচেয়ে ভালো হয়। দেশ রক্ষা করা এখন কঠিন হয়ে দাঁড়াইছে। একদম 30 সেকেন্ড। আসলে আমরা সবাই চাই দেশটা এগিয়ে যাক, এবং পেছনের তিক্ত অভিজ্ঞতা আমাদের সবারই আছে কম বেশি। এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো যদি আমাদের শিক্ষা না হয়, আপনি তো চাচ্ছেন, সবাই আমরা চাচ্ছি, এই জন্য আমরা মনে করি শুধু ডক্টর ইউনূসের কাছে গেলেই জাতীয় ঐক্যমত হয়ে যাবে, বিষয়টা এমন নয়। উনি তো রাজনৈতিক ব্যক্তি না। এই জন্য আমি মনে করি বড় দল হিসাবে বিএনপি, তারা বরং রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করুক, কিভাবে সামনে দেশটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি মনে করি বড় দল হিসাবে তারা তো রাজনৈতিক ডায়লগ ডাকে নাই, সব রাজনৈতিক দলগুলো তারা ডাকুক, জাতীয় একটা কনভেনশন করুক যে আমরা কিভাবে সামনে দেশটা চালাবো। তাহলে আমার একটা ভালো কথা বলছি, আমরা জাতীয় ডায়লগ বা জাতীয় কনভেনশন অবশ্যই ব্যবস্থা করব। হ্যাঁ, এবং তাহলে জনগণ কিছুটা হইলেও আশ্বস্ত হবে যে না, রাজনৈতিক দলগুলো একটা কাতারে হয়তো। প্রথমে বলি যে আকাঙ্ক্ষা তো আকাশচুম্বী, কিন্তু মনে রাখেন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রেখে কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন না। এখন সেইটা আপনি ভোটের সময় যদি আপনি তেঁতুল গাছ লাগান, মিষ্টি আম পাবেন না, এটা একদিন হবে না। জনগণ জাতীয় কনভেনশনের কথা বলছে, আপনারা কি যাবেন? দ্যাটস ডিফারেন্ট থিং। না, এই এক কথা উত্তর নাই। না না না, আমি বলে দিই, এইটা হচ্ছে ভুল উপস্থাপনা, কিছু মনে করবেন না। এই যে একটা কথার উত্তর শোনেন, মানুষকে এটা ভুল শেখানো হচ্ছে। ভুল শেখান, আমি মাপ চাই, আমার কথা মাইন্ড করলে করেন। না না, ভুল শেখান, এটা ভুল শেখান। এই যে জাতীয় কোন হঠাৎ করে, আমি কিন্তু এর আগে তো বলছিলাম যে আচরণবিধি, তখন তো আলোচনা তোলেন নাই, ওটা সময় নিয়ে এক একটা ইস্যু করেন আরবে। এবার আমি যেখানে বলছিলাম, তাহলে আমাদের বিবেচনায় অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রোধ করে না করলে পারবেন না। কোন দল কোনটা, কোন অর্থনীতির নীতি কি, সেই জায়গায় আপনি যে ছাড়া পারবেন না। শেষ কথা হচ্ছে ঐক্যের যে কথাটা বলছেন, সলিউশন, এই পয়েন্টে তো কারোর দ্বিমত নেই। 3টা কাজ: বিচার, সংস্কার, নির্বাচন। আমরা চাই এত বড় যে অভ্যুত্থান, যে বিচার, যে হত্যাযজ্ঞ, তার বিচারের কাজ দৃশ্যমান করা। সংস্কারে মাখায় জোকায় ফেলেন না। ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার সেইটা করেন, অন্যান্য সংস্কার যেটা প্রয়োজন আপনারা প্রচার করেন। নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্বাচন কমিশনকে বলে দেন, তারা কাজের মধ্যে যাক, তাহলে গণতন্ত্রের যাত্রা অন্ততপক্ষে শুরু। জি, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত অধ্যাপক ইউনূস হচ্ছেন সবচেয়ে প্রভাবশালী এবং পৃথিবীতে কয়েকজন প্রভাবশালী মানুষের মধ্যে একজন। এটা আমাদের সৌভাগ্য যে ওনার মতো মানুষ আমরা পেয়েছি।
জাতিসংঘের মহাসচিবকে এখানে নিয়ে আসা, রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আনা, এগুলি অস্বীকার করার কোনো বুদ্ধি নেই। এরকম একজন মানুষ যেমন আমাদেরকে রাখতে হবে, একইভাবে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর মতো জায়গাগুলিতে জাতীয়ভাবে বিতর্ক করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা মোটেই ঠিক হবে না। সবচেয়ে বড় যে দায়িত্ব পালন করা উচিত রাজনৈতিক দলগুলির, সামান্য মানে যদি সহনশীলতা আমরা দেখাতে পারি, এবং একটা নির্বাচন, এখন আমার মনে হয় বিচার সংস্কার এগুলো সব ভুলে যাওয়া উচিত, ভুলে গিয়ে শুধুমাত্র নির্বাচনের দিকে তাকানো উচিত। এবং এইটা প্রফেসর ইউনূসকে আমরা তখনই অপরাধের কাঠগড়ায় দাঁড়াবো যদি উনি জুন অতিক্রম করবেন, সেনাবাহিনী প্রধানকে আমরা তখনই অপরাধের কাঠগড়া দেবো যদি উনি ক্ষমতা নেন। সুতরাং এই দুইটা কাজ আমরা মনে হয় ওনার সীমার মধ্যে রয়েছেন। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একবার চেষ্টা করে দেখি না, ধন্যবাদ, যদি কিছু ভালো করা যায়। শুভ কিবরিয়া। না, যে কথাটা এসছে সেটা আমি মনে করি যে এখন রাজনৈতিক দলেরই আসলে মূলত দায়িত্ব, কারণ দেশটা বিপন্ন হয়ে গেলে ইউনূস সাহেব তো চলে যাবেন, মারা যাবেন, কিন্তু রাজনৈতিক দল তো থাকবে, এবং বিএনপিরই সেটা দায়িত্ব, যেটা কনভেনশনের কথা আসছে, বিএনপি সমস্ত রাজনৈতিক দলকে, কারণ আমরা একটা বিরাট সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি। এই সংকট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো যদি আমরা সংকটটাকে ভালোভাবে উত্তোলন না করতে পারি। নুরুল হক নূর, শেষ বক্তব্য। 50 বছরের মধ্যে একটা সুযোগ পেয়েছি সবাই মিলে বাংলাদেশ বিনির্মাণ করা, যে কারণে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বারবার সভা সমাবেশে বলছে যে সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে সবার আগে রেখে এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে আমরা সংস্কারের প্রশ্নে যদি একমত হয়ে নির্বাচনের দিকে যেতে পারি, এবং যারা আগামীতে পার্লামেন্টে যাবে বা সরকার গঠন করবে তারা যদি আগামীতেও 5 বছর রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চায়, তাহলে ইনক্লুসিভ পার্লামেন্ট, সবাইকে পার্লামেন্টে নেওয়ারও ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু তারাও শান্তিপূর্ণভাবে দেশ চালাইতে পারবে না আগামী 5 বছর। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে হাজির হবো নতুন কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।